আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভীষণ রকম ভালো আছেন, সুস্থ আছেন। অ্যান্ড রাইট নাও শুনছেন ভৌতিক দুনিয়া। সাথে আছে আমি জেফরি খান। আমার সাথে বলতে চাই যে ভৌতিক দুনিয়ার আজ নতুন আরও একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। এবং ইউনো হোয়াট, আজকের এপিসোডটা খুব স্পেশাল এবং খুবই ইউনিক একটা স্পেশাল এপিসোড আপনাদের সামনে প্রচার করতে চলেছি। যদি প্রথমে বলি, আজকের এপিসোডে আমরা প্রথমে শুনবো একটা আমাদের আব্দুর রহমান ভাইয়ের 3টি ঘটনা আছে আজকের এপিসোডে, এবং এরপরে ফিরোজ ভাইয়ের ঘটনা আছে, এবং সেটা একটা অভিশপ্ত হোটেলের ঘটনা। বেশ অনেক অনেক বেশি ইউনিক একটা স্টোরিটা। এবং এরপর ইমরান ভাইয়ের তাহেরার ঘটনা আছে, এবং ফিরোজ ভাইয়েরই একটা ঘটনা আছে, এবং এই ঘটনাটার কিন্তু ছবিও আছে। বনশ্রীর একটা পরিত্যক্ত বাড়ির ঘটনা, হয়তো বা অনেকেই জানেন এই ঘটনা সম্পর্কে, এবং সেটা উনি কালেক্ট করেছেন, এবং যার কাছ থেকে কালেক্ট করেছেন তার নামও দিয়ে দিয়েছেন আরিফুজ্জামান। এবং এই ঘটনার পুরো ছবিও আমার কাছে আছে, এবং আমি জানি কোথায় কী হয়েছে। আপনারা চাইলে অবশ্যই আমি সেটা শেয়ার করবো। এছাড়া আমাদেরকে শান্তা আপু, অ্যালিসা, এটাও একটা রিয়েল স্টোরি। কী হয়েছিল সেটার উপর ডিপেন্ড করে একটা ছোট একটা ঘটনা তিনি লিখে পাঠিয়েছেন। এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমি ঘটনায় যাওয়ার আগে ছোট করে বলতে চাই যে আপনারা যদি চান যে আপনারা ভৌতিক দুনিয়ায় স্টোরি পাঠাবেন, দেন ইউর মোস্ট ওয়েলকাম। আপনারা ঘটনা পাঠাতে পারেন। ঘটনা পাঠানোর 2টি ওয়ে আছে। একটা ইমেল আইডি আছে হোয়াটসঅ্যাপ। ইমেল আইডিটা হচ্ছে ভৌতিকদুনিয়া@gmail.com। ঠিক এই ইমেলে ঘটনা সেন্ড করে দিতে পারেন, অথবা আপনারা চাইলে অবশ্যই ঘটনাটি হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 0400930111। বাট এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে মেনশন করে দিতে হবে এই ঘটনাটা আমি ভৌতিক দুনিয়ায় প্রচার করতে যাচ্ছি। শুধুমাত্র এতটুকু লিখে আপনি ঘটনাটা আমার কাছে পাঠিয়ে দেবেন। দ্যাটস ইট। আর বেসিক্যালি বলার মতো কিছু নেই। চলে যাচ্ছি আজকের এপিসোডে, এবং আশা করছি আজকের এপিসোড আপনাদের কাছে ভয়ঙ্কর রকম সুন্দর লাগবে। চলে যাই ঘটনায়। ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জসু ভাই, কেমন আছেন? আমি আব্দুর রহমান। আজ প্রথমবারের মতো ভৌতিক দুনিয়ার ঘটনা পাঠাচ্ছি। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাগুলো কালেক্ট করা, এবং আমি নিজের মতো করে বলছি। এবং সত্যি কথা বলতে, আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা আমি আপনাকে শেয়ার করছি। আশা করছি ঘটনাগুলো ভালো লাগলে আপনি আপনার মতো করে গুছিয়ে সবাইকে পড়ে শোনাবেন। শুরু করছি ঘটনা। বাংলাদেশের একটি জেলার প্রত্যন্ত অঞ্চলে আমার জন্ম এবং বেড়ে ওঠা। আমার জীবনে এই বড় সময় কেটেছে গ্রামে। আমাদের অঞ্চলটি ছিল ভৌতিক ঘটনার জন্য একদম আদর্শ। বড় বড় জঙ্গল, মজা পুকুর, বিস্তৃত মাঠ, নদী নালায় ভরা। আজ আমি আপনার সাথে এমন এক ঘটনা শেয়ার করব যা কয়েকটি প্যারানর্মাল ঘটনা। ঘটনা 1। সময়টা আমার শৈশবে, ক্লাস 4-এ পড়ি। সেই সময় আমাদের গ্রামে একটা পুকুর আছে, যার 3 দিকে ঘন জঙ্গল এবং একদিকে আমাদের প্রাইমারি স্কুল। পুকুরটি আকারে বড় হওয়ার কারণে এটাকে সবাই বলতো বড় পুকুর। এই পুকুর নিয়ে এলাকার মানুষের মধ্যে অনেক ভীতি কাজ করত। অনেকে এই পুকুর পাড়ের জঙ্গলে প্যারানর্মাল ঘটনার বেশ মুখোমুখি হবার কারণে সবাই পারতপক্ষে এই জঙ্গলটাকে এড়িয়ে চলত। দিনের বেলাতেও জায়গাটায় থাকতো একেবারেই শুনশান। আমার মা সে সময় হাঁস পালতেন। প্রায় 15 থেকে 20টি হাঁস ছিল আমাদের। হাঁসগুলো সারা দিন বাইরে থাকতো, এবং সকাল হলে আমার কাজ ছিল সেগুলো তাড়িয়ে বাড়িতে চলে আসা। সেদিন সন্ধ্যায় আমি হাঁস আনতে গেলে দেখলাম আমাদের 2টি হাঁস খেলার মাঠে চড়ে বেড়াচ্ছে। আমি হাঁস দুটোর দিকে যাচ্ছিলাম, আর হাঁস দুটো যেন ক্রমেই সরে যাচ্ছিল সামনের দিকে। আস্তে আস্তে হাঁসগুলো বড় পুকুর পাড়ের জঙ্গলের দিকে যাচ্ছে, আর আমি তাদেরকে ধরার জন্য পেছনের দিকে যাচ্ছিলাম। অন্য কোনো দিকে আমার খেয়াল ছিল না। এক সময় হাঁস দুটি গিয়ে বড় পুকুরের পাড়ের জঙ্গলে ঢুকে পড়ে, এবং আমি তাদেরকে ধরার জন্য পেছনে তাড়া করে জঙ্গলের ভেতরে ঢুকে গেলাম।
একটু পরে মনে হলো জঙ্গলে ঝড় উঠেছে, সব গাছগুলো যেন দুমড়ে মুচড়ে ফেলেছে এবং বাতাসের শক্তি যেন প্রবল হচ্ছে। হাঁস দুটো চোখের পলকে বিশাল টানাওয়ালা কালো প্রাণীতে পরিবর্তন হলো। মনে হচ্ছিল চোখগুলো থেকে যেন আলো বেরিয়ে আসছে আগুনের হালকা আভার মতো। আমার দিকে আসার চেষ্টা করছে, আমারও পিছিয়ে যাচ্ছে। এই দৃশ্যটা বেশিক্ষণ দেখার শক্তি হলো না আমার। হাসির চিন্তা বাদ দিয়ে জঙ্গল থেকে বের হয়ে দৌড়াতে লাগলাম। বাড়ির কাছে যাবার পরেই বাবা আমাকে জড়িয়ে ধরলেন। মাগরিবের নামাজের পর অনেক সময় কেটে গেছে, আর আমি বাড়ি না ফেরার কারণে বাবা আমাকে খুঁজতে বের হয়েছেন। পরে বাবাকে সব কিছু খুলে বলার পর বাবা বললেন, আজ তোমার বড় ক্ষতি হতে পারতো। তোমার হাতে থাকা একটা তাবিজ আছে, রোজ সকালে আয়াতুল কুরসি পাঠ করে তোমার মা তোমার শরীরে ফু দিয়ে দেয়। সম্ভবত সেই কারণে ওরা তোমার কোনো ক্ষতি করতে পারেনি, তোমার কাছে ঘেঁষতে পারেনি। সব থেকে অবাক হলাম যখন মা বলল আমাদের সবগুলো হাঁস মাগরিবের নামাজের আজানের আগেই বাড়িতে এসেছে। এবার আসি ঘটনা 2। এটাও আমার শৈশবে ঘটে যাওয়া ঘটনা। বৈশাখ মাসে বৃষ্টি হলে আমাদের ওদিকে প্রচুর পরিমাণে কই মাছ পাওয়া যেত। মাছগুলো বৃষ্টির পরে পুকুর বা নালা থেকে নিজে নিজে পাগলের মতো করে উপরে উঠে যেত। এমনই এক রাতে বাবা প্রচুর পরিমাণে কই মাছ ধরলেন। সকালে আমার মা একটি ব্যাগে করে অনেকগুলো মাছ দিয়ে আমার নানুর বাড়িতে গিয়ে আসতে বললেন। আমার নানু বাড়ির দূরত্ব আমাদের বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। আমাদের একই গ্রামের নানুর বাড়ি। আমি মাছ নিয়ে রওনা দিলাম সকাল 8টার দিকে। নানু বাড়ির দিকে রওনা দিয়ে কিছু দূর যাওয়ার পর আমি পথ হারিয়ে ফেললাম বলে মনে হলো। আমি হাঁটছি, যেদিকে যাচ্ছি মনে হচ্ছে এটা আমার নানুর বাড়ির রাস্তা। আশ্চর্য বিষয় হলো এই সময় রাস্তায় গ্রামের লোকজন থাকার কথা হলেও আমি তেমন কোনো লোকজন দেখছি না রাস্তায়। হঠাৎ করে মনে হলো আমার নানুর বাড়ির এক দূর সম্পর্কে নানা আমার সামনে দিয়ে হাঁটছেন। আমি অনেকটা ভরসা পেলাম যে নানার সাথে গেলে আমি নানুর বাড়িতে পৌঁছাতে পারবো। নানাকে ডাক দিলাম, কিন্তু নানা আমার ডাকে সাড়া দিচ্ছিলেন না। মনে হচ্ছিল তিনি আমার কথা শুনছেন না। যতই কাছে যেতে চেষ্টা করছি, কিন্তু আমি নানার কাছে যেতে পারছি না। তবুও আমি নানাকে ফলো করে চলে যাচ্ছিলাম, যেন মন্ত্রমুগ্ধের মতো যাচ্ছিলাম। কত সময় কেটেছে তা আমার মাথায় নেই। সে সময় ঘড়ির অতটা প্রচলন ছিল না। হঠাৎ করে আমার বাবার একজন বন্ধু চিৎকার করে আমাকে ডাক দিলেন। তিনি আমার হাত ধরে ঝাঁকুনি দেওয়ার সাথে সাথে যেন আমি সম্মিত ফিরে পেলাম, জ্ঞান ফিরে এলো। দেখলাম আমি একটা নির্জন স্থানে, কোনো রাস্তা নাই এদিকে। আমি একটা পরিত্যক্ত এলাকায় চলে এসেছি। এর সামনেই পুরনো শ্মশান ঘাট। শ্মশানটি আমার বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে ছিল। সামনে তাকিয়ে দেখলাম নানা নেই। ভয়ের তো চোখে তাকিয়ে আছি। মনে পড়ল মাছের ব্যাগের কথা। তাকিয়ে দেখি আমার হাত খালি। মাছের ব্যাগটা নেই। বাবার বন্ধু আমার হাত ধরে রেখেছেন। তিনি আমাকে জিজ্ঞেস করলেন আমি এখানে কেন। আমি তাকে সব ঘটনা খুলে বললাম। সব কিছু শোনার পর তিনি অবাক হয়ে বললেন, তো বেরোয়েছ সকাল 8টায়, আর এখন বাজে দুপুর 1টা। তিনি আমাকে একা না ছেড়ে সাথে করে আমাদের বাড়িতে নিয়ে এসে বাবাকে সব ঘটনা খুলে বললেন। বাবা মসজিদের বড় হুজুরকে নিয়ে এসে আমার ঝাড়ফুঁক করালেন। সেদিন রাতে আমার প্রচুর জ্বর এলো এবং জ্বরের করে আমার মনে হচ্ছিল আমি এক কালো গর্তের দিকে যেন হারিয়ে যাচ্ছি। 3 দিন পর জ্বর সারলো, কিন্তু সেদিনের ভয়টা আমার আর কাটেনি। মনে হলেই ভয় পাই। বারবার মনে হয় বাবার বন্ধুর সামনে না পড়লে সেদিন আমি বোধহয় ফিরতেই পারতাম না। যে সময় এই ছিল দ্বিতীয় ঘটনা। এবার আসি তৃতীয় ঘটনায়। এই ঘটনাটি ঘটেছে আমার এসএসসি পরীক্ষার পর। আমার মাকে শারীরিক সমস্যার কারণে একটি মেডিসিনের রেগুলার খেতে হতো। কোনো একদিন মেডিসিন খাওয়া বাদ পড়লেই মা অসুস্থ হয়ে যেতেন। সেদিন সন্ধ্যায় ওষুধ খাওয়াতে গিয়ে দেখলাম মায়ের ওষুধ শেষ হয়ে গেছে। বাবা বাড়িতে নেই, কি একটা কাজে তিনি ঢাকায় গিয়েছেন। ওষুধটি আবার আমাদের লোকাল বাজারে পাওয়া যায় না। এর জন্য বড় বাজারে যেতে হয়, যা আমাদের বাড়ি থেকে প্রায়
3 কিলোমিটার দূরে। ভাদ্র মাস, অমাবস্যার রাত্রি, বিকেল থেকে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি করে। বাজারে যাওয়ার রাস্তা কাঁচা এবং বৃষ্টির কারণে অনেক কাদা কাদা। বৃষ্টি অমাবস্যার রাত হবার কারণে এই রাস্তায় কোনো গাড়ির পাওয়ার চিন্তা করাটাও এক প্রকার বোকামি। তবুও একটা ব্যাটারি চার্জ লাইট ছাতা হাতে নিয়ে বের হলাম মায়ের ওষুধ আনার জন্য। যাওয়ার সময় সমস্যা হয়নি, কিন্তু বাজার থেকে ওষুধ কিনে ফেরার সময় দেখা গেল সমস্যা। কিছু দূর আসার পর টর্চের বাল্ব যেন ফিউজ হয়ে গেল। অমাবস্যার রাত, মেঘে ঢাকা আকাশের কারণে ঘুটঘুটে অন্ধকার, জনমানবহীন রাস্তা। সামনে কিছুই দেখা যাচ্ছে না, তবুও মনের শক্তি জোগাড় করে হাঁটছি। যে করে হোক আমাকে মায়ের ওষুধ নিয়ে বাড়িতে ফিরে যেতেই হবে। কর্তমাক্ত রাস্তায় বারবার পা পিছলে পড়ে যাচ্ছি। কিছু দূর আসার পর বাঁশঝাড়ের মধ্য দিয়ে যাওয়া রাস্তাটা ক্রস করছি, এমন সময় একটি কালো ছায়া মূর্তি আমার সামনে দাঁড়ালো। বাঁশের সমান বিশাল উচ্চতা তার, চোখগুলো জল জল করছে এবং জ্বলছে আগুনের মতো। আমি থমকে দাঁড়ালাম, জানা সব দোয়া পড়ার চেষ্টা করছি, শব্দ করে সূরা জিনের মুখস্থ কয়েকটি আয়াত পড়ছিলাম, কিন্তু জিনিসটা না সরে আমাকে তার পায়ের নিচ দিয়ে যেতে বলল। অন্যদিকে শুরু হলো ঝড় বাতাস, মনে হচ্ছিল আমাকে উড়িয়ে নিয়ে যাবে। প্রচণ্ড ভয়, মনে হচ্ছিল জ্ঞান হারাবো। এই সময় দেখলাম আমাদের বাড়িতে প্রায় সময় ভিক্ষা করতে যেতেন এক বুড়ো, তিনি আমার সামনে এসে দাঁড়ালেন। এই লোকটি প্রায় আমাদের বাড়িতে যেতেন এবং আমার মা ওনাকে ভাত খেতে দিতেন এবং ভাত খাওয়ার পর তিনি চাও দিয়ে যেতেন। মা ওনাকে কোনো দিন না খাইয়ে বিদায় দিতেন না। তিনি আসার পরেই সব কিছু স্বাভাবিক হয়ে যেত। তিনি আমাকে বললেন তিনি নামাজে বসেছেন এবং হঠাৎ করে আমার মাকে সামনে দেখতে পেলেন। আমার মা তাকে বলছে আমার ছেলের খুব বিপদ, আপনি গিয়ে তাকে সাহায্য করুন। তিনি আমাকে পথ দেখিয়ে আমাদের বাড়ির সামনে পর্যন্ত নিয়ে এলেন এবং বললেন তুমি যাও। আমি কিছুটা সামনে গিয়ে পেছনে তাকিয়ে দেখি তিনি কোথায় যেন হারিয়ে গেছেন। ফিরে দেখি মা হারিকেন নিয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছেন। মাকে সব কিছু খুলে বলার পর মা বললেন তুমি যাওয়ার কিছুক্ষণ পর আমার মনে হলো তুমি বিপদে পড়ছো। নামাজের বিছানায় বৈশা ধোয়া করতে লাগলাম। এরপর হঠাৎ করে মনে হলো তুমি আমাকে দরজা খোলার জন্য ডাক দিয়েছো। হারিকেন হাতে বের হয়ে দেখি তুমি সামনে। মা আমাকে গোসল করালেন এবং ভাত খাইয়ে সেদিন সাথে করে ঘুমালেন। এরপর থেকে কোনোদিন সেই ফকির দাদুকে আমাদের বাড়িতে ভিক্ষা করতে আসতে দেখা যায়নি। জানি না কে ছিলেন সে ফকির দাদু। ঘটনাটা আমার জীবনে ঘটা একদম পিওর 100% বাস্তব ঘটনা। আর অনেক ঘটনায় ভরা আমার জীবন। আপনাদের উৎসাহ পেলে ভবিষ্যতে আরো ঘটনা শেয়ার করব আপনাদের সাথে, কিন্তু উৎসাহ না পেলে বা ঘটনাতে যদি সিলেক্ট না হয় তাহলে আজকে শেষ লেখা আর লিখবো না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন জসু ভাই। ভৌতিক দুনিয়া দীর্ঘজীবী হোক। ভালো লাগলে শেয়ার করবেন, আর না ভালো লাগলে অবশ্যই জানিয়ে দেবেন। Hey, Abdul Rahman bhai, what a story! That is a beautiful story. এবং আমি বিশ্বাস করি একটা বিষয়, আর সেটা হচ্ছে আপনি অসাধারণ একজন স্টোরি টেলার। আপনার লেখা প্রতিটা ঘটনা খুব খুব বেশি টাচি ছিল এবং আপনি সর্বমোট 3টি স্টোরি শেয়ার করেছেন ছোট ছোট। প্রতিটা ঘটনায় অসাধারণ ছিল, খুবই খুবই দুর্দান্ত ঘটনা ছিল। কেমন যেন হার হিম করা একটা ভয় যেন ভেতরে কাজ করছিল। খুব বেশি সুন্দর ছিল ভাই। আপনার জন্য দোয়া রইল। আপনার ঘটনা সিলেক্ট হচ্ছে, দয়া করে আরো কিছু ঘটনা পাঠিয়ে দিবেন ভাই। আপনার দারুণ দারুণ সব ঘটনা আমি শেয়ার করতে চাই ভৌতিক দুনিয়ায়। খুব সুন্দর ছিল ভাই, মাশাআল্লাহ, খুব সুন্দর ছিল। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। লাভ ইউ সো মাচ ব্রো। আপনার পরবর্তী ঘটনা দ্রুত পাঠিয়ে দিবেন। এই প্রত্যাশায় পরবর্তী ঘটনায় চলে যাই পরবর্তী ঘটনায়।
ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম জোশ ভাই, আমি ফিরোজ খান বরাবরের মতোই ভৌতিক দুনিয়ার জন্য ঘটনা বা গল্প কালেক্ট করে পাঠিয়ে দিলাম। গল্পটির নাম অভিশপ্ত হোটেল রুম। শুরু করছি গল্প এবং আশা করছি গল্পটি আপনাদের সবার কাছে ভীষণ রকম সুন্দর লাগবে। এবং আমি আগেই বলে রাখি, এই গল্পের মূল লেখকের নাম আমি অবশ্যই বলে দিচ্ছি, এতে করে যে ঘটনার লেখক তিনি ক্রেডিট পাবেন আপনার মাধ্যমে। আর আমি এটা খুব ভালো করেই জানি, আপনি খুব খুশি হন যখন গল্পের লেখককে পারফেক্ট সেই মূল্যায়নটা করা হয়। গল্পের লেখকের নাম মোহাম্মদ কামরুল। আশা করছি গল্পটি ভালো লাগবে, আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন। চলে যায় গল্পে। আফসানা, আমরা কালকে হানিমুন যাব, অফিস থেকে ছুটি নিয়েছি, বুঝতে পারলে? আফসানা তখন বলল, আচ্ছা ঠিক আছে, সব কিছু গোছগাছ করে নি তাহলে, কি বলো? তাই ভালো। আরে আমরা কাল সকাল সকাল চলে যাব, কেমন? আচ্ছা, আমরা কোথায় যাব? আমরা কক্সবাজার যাবো তো, সেখানে পড়ন্ত বিকেল, পানি ঢেউ, খুব রোমান্টিক পরিবেশ। কিন্তু বিয়ের আগে তো প্রেম করিনি, বিয়ের পরে না একটু রোমান্টিক পরিবেশের সাথে বউ নিয়ে প্রেম করবো, কি বলো? আচ্ছা যতবার প্রেম করো, এখন রাতের খাবারটা খেয়ে আমাকে উদ্ধার করো প্লিজ। আচ্ছা তাহলে চলো, আমার মিষ্টি বউ। ওরা খেতে থাকুক, এই ফাঁকে আপনাদেরকে একটু আমার পরিচয়টা দিইনি। আমার নাম মোহাম্মদ কামরুল হাসান, বাবা মায়ের দুমাত্র সন্তান। আর আমি এটি প্রাইভেট কোম্পানিতে জব করি, তাই অফিসের কাছেই একটা বাসা ভাড়া নিয়ে থাকি আমরা। আর এতক্ষণ যার সাথে কথা হচ্ছিল হয়তো আপনারা বুঝতে পেরেছেন সে কে। তারপর বলছি, সে আমার সুন্দর স্ত্রী। ডিনার শেষ হলে কামরুল আর আফসানা বেশি রাত না জেগে শুয়ে পড়ল। এই যে উঠো ওঠো বলছি, আর একটু ঘুমাতে দাও না, ভালো লাগছে না। কামরুলের স্ত্রী বলল, কেন, তোমার না সকাল সকাল আমাদের নিয়ে বেরোতে হবে? কামরুল তখন বলল, জানা আছে, মনে আছে, আমি একটু ফ্রেশ হয়ে নি, তুমি নাস্তাটা রেডি করো না, যাও না, সকাল সকাল বেরোতে হবে। আচ্ছা আচ্ছা বাবা, আচ্ছা আমি নাস্তা টেবিল দিচ্ছি। অতপর ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে তারপরে চললাম আমরা গাড়ি নিয়ে। আমাদের গন্তব্য হলো কক্সবাজার। অবশেষে পৌঁছালাম কক্সবাজারে। জায়গাটা খুব সুন্দর, আমি জানি আমার মতো করে আফসানা ও জায়গাটা পছন্দ হয়েছে। একটা হোটেলে উঠলাম আমরা, আমাদের রুম বুক করে চাবি নিয়ে আসলাম আমাদের রুমে। রুমটা খোলার পর আরও মন যেন ভালো হয়ে গেল, কারণ এই রুমটার জানালা খুললে সমুদ্র দেখা যাচ্ছে। রুমটা খুব ভালো হয়েছে, তাই না কামরুল? আমি তখন বললাম, আমার কাছেও ভালো লাগছে, চলো একটু ঘুরে আসি। চলো। ঘুরে ফিরে সন্ধ্যার আগে আমরা হোটেলে ফিরে আসলাম। তারপর অনেকটা ক্লান্ত থাকায় ডিনার করে বিছানায় গা এলিয়ে দিলাম। গা এলিয়ে দিতে গভীর ঘুমে তলিয়ে গেলাম। অন্ধকার রাত, একটু আলো নেই, কোনো জায়গায় আলো নেই। ঝিঝি পোকা ডাকছে, দূরে কোথাও কুকুরের কাঁদছে। এমন সময় অনেক অনেক গরম অনুভব করলাম। হয়তো গরমের কারণে ঘুমটা ভাঙছে। ফ্যান চালানোর জন্য সুইচ টিপলাম, কিন্তু ফ্যান চলল না। চোখ কচলে নিলাম, ফোনটা অন করে দেখি রাত 3টা বাজে। পাশে আফসানা ঘুমাচ্ছে। হঠাৎ আমাদের রুমের কোনো এক অদ্ভুত ধরনের কান্নার আওয়াজ পেলাম। ভুল শুনলাম না তো? না 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 না, ভুল শুনিনি। আবার সেই কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, কিন্তু আমাদের রুমে মেয়ে আসবে কোত্থেকে? দরজা ভালোভাবে আটকে এসেছি, কারো ভেতরে আসা ইম্পসিবল। তোরা কেউ বাঁচবি না, বাঁচবি না, সবাই মরবি, সবাইকে মেরে ফেলবো। কথাটা শুনে আমার ভাবনার যেন ছেদ ঘটলো। মোবাইলের ফ্ল্যাশটা জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু জ্বলল না। ফোনটা বন্ধ হয়ে গেল। জানালাগুলো একা একাই খুলে গেল। হু হু করে বাতাস আসতে শুরু করলো। জানালার দরজা বন্ধ হচ্ছে আর খুলছে, আর কেমন অদ্ভুত ধরনের ক্যাচ ক্যাচ শব্দ হচ্ছে। মেয়েটার বিছানার দিকে এগিয়ে আসছে। জানালা দিয়ে আসা হালকা আলো মেয়েটার মুখে পড়ছে। সে আলোয় যা দেখলাম তাতে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। আমি দেখলাম মেয়েটার হাইট 5 ফুট হবে। হাতের মাংস পুড়ে পড়ে যাচ্ছে, মাথাটা খানিকটা কাটা, সেখান থেকে রক্ত আর মগজ চুঁচে পড়ছে। মুখের ঠোঁটের কোনা একদম যেন কাটা। এক পাশে গালে মাংস নেই, আর চোখগুলো সাদা অন্ধকারে সেগুলো জ্বলছে। যেদিক দিয়ে সে আসছে সে জায়গাটা রক্তে রক্তে ভেসে যাচ্ছে। আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। আস্তে আস্তে সে আমার একদম কাছে চলে আসলো। টেবিলের উপর থেকে ফুলদানিটা নিয়ে আমার মাথায় মারলো। তারপর সবকিছু আবছা আবছা আর শোনা গেল, বাঁচবি না,
তুই আর বাঁচবি না। সকাল 10টায় ঘুম ভাঙলো। ঘুম থেকে যখন উঠবো তখন মাথাটা খুব ব্যথা করছিল। কাল রাতের ঘটনাগুলো আমার কাছে কেন যেন খুব মনে পড়ছিল, কিন্তু কিভাবে ব্যথা পেলাম তা বুঝতে পারলাম না। শুধু একটা কথায় মনে হলো, কাল রাতে কারেন্ট ছিল না। বিছানার দিক দিয়ে দেখি আফসানা এখনো ঘুমাচ্ছে। মেয়েটি ঘুমন্ত অবস্থায় এত সুন্দর, যা পরীকেও হার মানাবে। অনেক ভালোবাসি তাকে। ঘুমাচ্ছে তো ঘুমা। আমি একটু ডাক্তারের কাছ থেকে ঘুরে আসি। ডাক্তার প্রয়োজনীয় ওষুধ দিল, ব্যান্ডেজ করতে দিলাম না, কারণ ব্যান্ডেজ দেখলে অনেকটা চিন্তা করবে, এমনকি কেঁদেও দিবে। অনেক ভালোবাসে মেয়েটা আমাকে। আজ সারাদিন খুব বেশি ভালো কাটলো। রাত 3টা, ঘর অন্ধকার। ঘরের কোনায় টুকরে টুকরে কান্নার আওয়াজ। আজও গরমের কারণে ঘুম ভেঙে গেল আমার। জানালাটা খুলে গেল। মেয়েটা এগিয়ে আসছে, তার হাতে একটা ধারালো চাকু। কিছু বুঝে ওঠার আগে চাকুটা আমার গলায় ধরলো আর কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বলল, কেউ বাঁচবি না, কেউ বাঁচবি না। এখন কি করা যায় ভেবে পাচ্ছি না। গলায় ছুরি ধরে এক বিভৎস মহিলা, এমন পরিস্থিতিতে কি করা দরকার আমার মাথায় যেন কিছু আসছে না। এসব ভাবতে ভাবতে একটা বুদ্ধি মাথায় এলো। দাদিমা আমায় বলতেন আত্মা আগুন দেখলে ভয় পায়। এই কথা মনে হতেই পকেটে হাত দিয়ে লাইটার জ্বালিয়ে দিলাম। তারপর টেবিল থেকে মোমবাতি নিয়ে জ্বালিয়ে দিলাম। কিন্তু অবাক করা কাণ্ড, কোথায় মেয়েটা আর কোথায় সে চাকু? চারিদিকে খুঁজতে লাগলাম, কিন্তু কিছুই খুঁজে পেলাম না। না পেলাম মেয়েটাকে, না পেলাম চাকু। তারপরে জানালার দিক দিয়ে চোখ যেতে আবার অবাক হয়ে গেলাম, কারণ জানালাটা বন্ধ। তাহলে ওই মেয়েটা চাকু, এসব কি বুঝলাম না তো। এসব কি হচ্ছে আমার সাথে? বিছানা থেকে উঠে দরজা খুলে সোজা চলে গেলাম সিকিউরিটি গার্ডের কাছে আর বললাম, আচ্ছা আপনি কি হোটেল থেকে এই মাত্রটা মেয়েকে বের করে যেতে দেখেছেন? হ্যাঁ। না স্যার, এইখানে কোনো মেয়ে যায়নি। আমি বললাম, আচ্ছা তুমি কনফার্ম তো এদিক দিয়ে কোনো মেয়ে যায়নি? সিকিউরিটি গার্ড বললো, হ্যাঁ স্যার, এদিক দিয়ে কোনো মেয়ে যায়নি। আস্তে আস্তে আমার রুমে চলে আসলাম। বসে বসে ভাবছি, মেয়েটা হাওয়া হয়ে গেল কি করে? আর একটা জিনিস মনে হলো, এই ঘটনাগুলো সকালে কোনোভাবে মনে পড়ে না। তাই ফোনে মেসেজ অপশনে গিয়ে লিখলাম, রাত 3টা একটা মহিলা আমার গলায় চাকু ধরে রাখে, আর আলো জ্বলতে মেয়েটা আর দেখা যায় না। এসব লিখে আমার নাম্বারে সেভ করে ফোনটা রেখে ঘুমিয়ে পড়লাম। সকাল 8টায় ঘুম ভাঙলো। বিছানা থেকে উঠে দেখি আফসানা বিছানায় নেই। হয়তো সকালে উঠে বাইরে একটু হাঁটতে গিয়েছে। আমি ঘুমাচ্ছিলাম, তাই হয়তো ডাকিবে। মেয়েটা খুব বেশি ভালোবাসে আমায়। ফোনটা হাতে নিতে দেখি একটা SMS আসছে। মেসেজটা ভিউ করে দেখি সেখানে লেখা, রাত 3টা একটা মেয়ে। লেখাটা দেখে কিছুই মনে পড়ছিল না কিসের মেয়ে গলায় চাকু ধরেছে। কিছুই বুঝতে পারছিলাম না, তবে বিষয়টা মাথা থেকে ছেড়ে ফেলার সিদ্ধান্ত নিলাম। রুম থেকে বেরিয়ে পড়লাম। আমার বউ ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আফসানাকে নিয়ে আজও অনেক ঘোরাঘুরি করলাম। সন্ধ্যার আগে হোটেলে ফিরে এলাম। তারপর ডিনার শেষ করে আমরা ঘুমিয়ে পড়লাম। তোরা কেউ বাঁচবে না, সবাই মরবি। এই চিৎকার শুনে ঘুম ভাঙলো আমার। ঘুম থেকে উঠে দেখি আফসানা পাশে নেই। আফসানাকে পাশে না দেখে পাগলের মতো অবস্থা হলো আমার। আফসানা আবার কোনো বিপদ হলো না তো? রুমের বাইরে এদিকে ওদিকে খুঁজতে লাগলাম। হঠাৎ করে মনে পড়লো, বাথরুমে তো দেখি নেই। বাথরুমেও তো থাকতে পারে। আমি দৌড়ে বাথরুমের কাছে গেলাম। এসে দেখি বাথরুমের দরজাটা বন্ধ। আফসানা, দরজা খুলো, দরজা খুলো আফসানা। কেউ বাঁচবে না, সবাই মরবে। আমি বুঝতে পারলাম এগুলো সবই আত্মার কাজ। আর একটা কথাও বুঝতে পারলাম, আগুন থাকলে সে পালাবে। হঠাৎ কালকে সমস্ত ঘটনা যেন নিমিষেই মনে পড়ে গেল। এখন সব বুঝতে পারছি এসব কি হচ্ছে আমার সাথে। এসব কিছুর পিছনে কোনো অশরীরীর হাত আছে, অবশ্যই আছে। আর রাতে ওরা কিছু একটা করে আমাকে ঘুম পাড়িয়ে দেয়। আর দিনে কিছুই মনে করতে পারি না। আজকে আমি ঘুমাবই না। অত ভাবনার সময় আফসানার জীবন বিপন্ন। টেবিলের পায়া একটা ভেঙে নিলাম। তারপর শার্ট একটা এনে সেটা পায়ার সাথে পেঁচিয়ে দিলাম। তারপর সেই শার্ট প্যাঁচানো মাথায় লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে দিলাম। পায়ার আরেক মাথা দিয়ে এগিয়ে এগিয়ে ধরলাম। তাড়াতাড়ি দরজার লকটা ভেঙে ফেললাম। তারপর বাথরুমে ঢুকলাম। বাথরুমে ঢুকে দেখি আফসানার হাত খানিকটা কেটে গেছে। ছুরিটা পেটের
মধ্যে ঢুকিয়ে যাচ্ছে। আমি আগুন নিয়ে বাথরুমে প্রবেশ করলাম। আফসানার যে হাতের ছুরিটা ছিল সে হাতটা চেপে ধরলাম। তারপর সেই শার্টের আগুনের কাছে আনতে আফসানা স্বাভাবিক হয়ে গেল। আফসানা বলল, আমার হাতে ছুরি কেন, আর আমি বাথরুমে কেন? আমি তাকে সমস্ত ঘটনা বললাম, এমনকি আমার সাথে ঘটনা যেগুলো হয়েছে সেগুলো বললাম। আফসানা বলল, সব শুনে মনে হচ্ছে হোটেল রুমে কোনো সমস্যা আছে। আমি তখন বললাম, আমারও তাই মনে হচ্ছে। আফসানা বলল, কামরুল তুমি প্লিজ প্লিজ কিছু একটা করো, খুব ভয় করছে আমার। আমি তখন বললাম, আমাকে একটু একটু এখনই করতে হবে। আফসানা সুইচটা চাপ দাও তো, আমার মনে হচ্ছে এখনই কারেন্ট আছে। সে ঘুমাবে না? আমি বললাম, না আজ তো ঘুমানো যাবে না, ঘুমালে আরো অনেক কিছু ঘটনা ভুলে যাবো আমরা, সকালে কিছুই মনে থাকবে না, তাই ঘুমানো যাবে না। আফসানা বলল, ঠিক আছে তাহলে ঘুমাবো না, কিন্তু এমনই চুপ করে থাকলে তো কখন ঘুমিয়ে যাব, কিছুই বুঝবো না। আমি বললাম, তাহলে চলো হরর মুভি দেখি, রাতটা শেষ করি। আফসানা বললো, না 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 না, হরর মুভি দেখে কাজ নেই, এমনিতে আত্মা পিছলে পড়ে আছে, আর এই ঝামেলার মধ্যে উনি আছেন, হরর মুভি নিয়ে। আমি বললাম, তাহলে কি করে রাতটা পার করবো বলো তো? আপনি বলে দেন ম্যাডাম। আফসানা বলল, আমার ইচ্ছে হলো আজকে একটা গল্প করে কাটিয়ে দিই, কি বলো? আমি বললাম, আচ্ছা ঠিক আছে তাই হবে, আজকে রাতটা গল্প করে কাটিয়ে দেবো। তখন আফসানা বলল, কিন্তু কামরুল আমার একটা কথা মাথায় ঢুকছে না, এত নাম করা একটা হোটেল আর এখানে কারেন্ট চলে গেল, আর কোনো ব্যবস্থা নেই, আই মিন আইপিএস বা জেনারেটরের কোনো ব্যবস্থা নেই। আমি বললাম, এটা আসলে ভাববার একটা কথা, আসলে ভাববার কথা। রাত এভাবে গল্প করতে করতে কাটিয়ে দিলাম। সকালে হোটেল ম্যানেজার ওখানে গেলাম রাত 3টায় কারেন্ট না থাকার রহস্য উদ্ঘাটন করার জন্য। বললাম, আচ্ছা হোটেলে প্রতিদিন রাত 3টার সময় বিদ্যুতের সমস্যা হয় নাকি? হ্যাঁ। তখন হোটেল ম্যানেজার বললেন, কেন ওরা তো সমস্যা নাকি? আমি বললাম, 2 থেকে 3 রাত এখানে দিয়ে কারেন্ট নেই, আলো জ্বলছে না। তখন হোটেল ম্যানেজার আবারও বলল, রাত 3টায় তো কারেন্ট মনে হয় ছিল, আর যদি কারেন্ট নাও থাকে তাহলে তো বাল্ব জ্বলে, এটা হোটেল কর্তৃপক্ষ সেট করেছেন হোটেলের লোকদের সুবিধার জন্য। হোটেল ম্যানেজারের কথা শুনে সব জলের মতো পরিষ্কার হয়ে গেল। তার মানে দাঁড়াচ্ছে রাত 3টা বাজে, শুধু আমাদের রুমের আলো অফ হয়ে যায়, আর তখন সে আত্মা আক্রমণ করলেন। আর হোটেল ম্যানেজার বললেন, আপনি আপনি রুম নাম্বার 19-এ উঠেছেন না? এই কথাটা শুনে তাকে দেখি এক বৃদ্ধ লোক, 70 থেকে 80 বছরের দিকে হবে, পরনে একটা সাদা পাঞ্জাবি এবং পায়জামা, হাতে একটা লাঠি। আবার বললেন, আপনার সমস্যা হচ্ছে কি যেটা আমি জানি, আর এটার সমাধান আমি জানি। আমি বললাম, ঠিক আছে তাহলে এর সমাধানটা বলুন না। তখন সে বৃদ্ধ বললেন, ওই চেয়ারগুলোর ওখানে চলুন, আরাম করে বসে তারপর বলছি। দুটো পেছনে পেছনে আমিও গেলাম। দেয়ালের পাশে কিছুটা চেয়ার রাখা আছে, সেখানে একটাতে সে ভদ্রলোক বসলেন, তার পাশে চেয়ারটাতে গিয়ে আমি বসলাম। ভদ্রলোক কয়েকবার কেশে নিলেন এবং গলা পরিষ্কার করে তারপর বলা শুরু করলেন। বেশি দিন হবে না, মাসখানেক হবে, একটা মেয়ে ও তার মা এই হোটেলে আপনার ওই রুমটাতে থাকতেন, বুঝলেন? সেই রুমটাতে থাকতেন। তারা হয়তো বা বেড়াতে এসেছিল, কিন্তু কিছুদিন থাকার পর তারা আত্মহত্যা করেন। তারপর থেকে এই রুমটা অশুভ অভিশপ্ত হয়ে গেছে। আপনার রুমটায় তো ওঠার আগে আরো 2টা মানুষ মারা যায়। পুলিশ তদন্ত করে এখনো কোনো প্রমাণ পায়নি যে তাদের কেউ খুন করেছে। পুলিশ উল্টা বলেছে তারা হয়তো বা আত্মহত্যা করেছে, কিন্তু একটা কথা ভেবে দেখুন, আত্মহত্যা করার থাকলে বাড়িতে এসে কেন আত্মহত্যা করবে, তাই না? তাদের নিজের বাড়িতে আত্মহত্যা করতে পারতো, তাই না? আর তার স্বামী স্ত্রীর সঙ্গে আত্মহত্যা করলো। আমি বললাম, ভাববার বিষয়, খুবই ভাববার বিষয়। আচ্ছা আপনি এত কিছু জানেন, হয়তো বা এটাও জানেন যে প্রথম যে মেয়েটা ছিল ওর মা কেন আত্মহত্যা করেছে, হয়তো এর মধ্যে লুকিয়ে আছে কোনো কারণ বা রহস্য। তখন সে বৃদ্ধ বলল, হ্যাঁ আমি জানি তার আত্মহত্যা কেন করেছে। আমি বললাম, তাহলে আর দেরি না করে বলুন না, আমরা খুব বিপদে পড়ে আছি। তাহলে শোনো, তারা বামে বেড়াতে আসে। বেটার বয়স 19 বা 20-এর দিকে হবে। বেটাকে দেখতে বেশ ভালো লাগতো, ফর্সা ধবধবে গায়ের রং। বেটার মাও দেখতে ভারী সুন্দর। সিনেমা তো অভিনয় করলে তাকে অনাসে নায়িকার বড় বোনের পাঠ দেওয়া যাবে, বুঝতে পারলেন? আর বেটার নাম জারিন, আর তার মায়ের নাম আফরোজা বেগম। একদিন সকালে হয়তো আফরোজা বেগম হাঁটতে হাঁটতে বের হয়েছিলেন।
হঠাৎ কিছু দূর যেতেই আফরোজা বেগমের মাথা ব্যথা শুরু হয়ে যায় এবং আফরোজা বেগম মাথা জানা অনুভব করলেন। মাথা চেপে ধরে সেখানে শুয়ে পড়েন। তখন সেখান দিয়ে যাচ্ছিল রেশু সাহেব। রেশু সাহেব এই হোটেল মালিকের ছিলেন। রেশু তখন আফরোজা বেগমের কাঁধে করে নিয়ে ওদের রুমে চলে যায় এবং বললেন, আপনি কে? হ্যাঁ, আর আমার বাকি এভাবে নিয়ে আছেন কেন, কি সমস্যা? তখন সে বলল, মা, উনি খুব ভালো মানুষ, হঠাৎ করে মাথাটা কেমন জানি করছিল, আমি পড়ে গিয়েছিলাম, উনি নিজে আমাকে নিয়ে আসে। তারপর সে লোকটা বললো, থ্যাঙ্কস, আমি জানি, আর উনি আমার মা। তখন রেশু চৌধুরী বলল, আমি রাজু চৌধুরী, এই হোটেল মালিকের ছেলে। দাঁড়ান, আপনার জন্য কিছু খাবার দাবারের ব্যবস্থা করছি। না না না, আজ না, অন্যদিন আসবো না। তারপর আস্তে আস্তে তারা ঘনিষ্ঠ হয়ে ওঠে। তাদের বয়স প্রায় সমবয়সী হওয়ার কারণে রেশু সাহেব জার্নের চেয়ে হয়তো বা 2-1 বছরে বড় ছিল। আস্তে আস্তে তারা দুজন বেশ ভালো বন্ধুত্ব করে ফেলে। একদিন রেশু সাহেব তার মামাকে নিয়ে যায় জার্নের সময় আর বলল, আমার ভাগ্যে রেশু আপনার মেয়েকে খুব পছন্দ করে ফেলেছে। রসু আর জারিনকে বিয়ে করতে চায়। আশা করি আপনি দ্বিমত প্রকাশ করবেন না। এই কথা বললেন মামা। তখন সে বলল, সেটা ভালো ব্যবহার আছে, ভালো দেখতে, সুন্দর সুন্দর, ধনী পরিবারের ছিলেন। মনে মনে সে রাজি হয়ে গেল। আফরোজা বেগম তখন বলল, যদি মেয়ে রাজি থাকে তাহলে আমিও রাজি আছি। তারপর তাদের বিয়ের ডেট ফিক্স হয়ে গেল। তারা বাড়ি ফিরতেই জারিন এবং রোজর ধুমধাম করে বিয়ে দিলেন। বিয়ের ডেট ফাইনাল। তাই জারিন এবং রোজও প্রায় ঘুরতে যায়। তারা পার্কে যায়। সূর্য অস্ত হওয়ার আগ পর্যন্ত আকাশে পশ্চিম দিকে লাল আভাতে পড়ে যায়। তখন তারা সমুদ্রের তীরে বসে থেকে সেই রক্তের মতো আকাশ দেখে। একদিন জারি ও রোজও বেড়াতে যাওয়ার সময় জারিনকে নিয়ে যায় তাদের বাগান বাড়িতে, যেখানে বেশি মানুষের চলাচল নেই। সেই বাগান বাড়িতে যায়। জারিনকে বিছানায় শুয়ে দিয়ে হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে একেবারে জারিনের উপরে। জারিন প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করে আর বলে, এগুলো কি করছো, এসব ছাড়ো, বিয়ে আগে কিছু করা যাবে না। তখন রাজু বলল, জানেন, আমাদের তো বিয়ের দিন ডেট ফিক্স হয়ে গেছে, আমরা তো বিয়ে করবোই, আর তার থেকে বড় কথা, তুমি তো আমাকে ভালোবাসো, আমিও তো তোমাকে ভালোবাসি। তারপর সেই হিংস্র জানোয়ার ভোগ করে জারিনের দেহ। আর এক পাকে যে সব ক্যামেরায় বন্দি হচ্ছে সেটা কিন্তু জারিন বুঝতে পারেনি। এখন জারিন ও রসু ঘন ঘন বাগান বাড়িতে যায়। রসু জারিনকে ভোগ করে। জারিন এখন আর বাধা দেয় না, কারণ আর অল্প কিছুদিনের ভিতরে তাদের বিয়ে। তো এরকম একদিন আফরোজা বেগম বলল, জারিন, তুই রেশুকে বল তাড়াতাড়ি বিয়ে করতে, যে ডেট ছিল সেটা তো পেরিয়ে গেল। জারিন তখন বলল, মা, কিছুদিন নাকি ওর সাথে আমার যোগাযোগ হচ্ছে না, সে দেখাও আসছে না, আর বুঝলাম না কি জানি হয়েছে। আফরোজা বেগম বলল, যোগাযোগ হলে বিয়ের কথা বলিস কেমন? আফরোজা বেগমের মাথাটার সামনের দিকে ঝুঁকে ঘর যেন ঝাড় দিচ্ছিল। হঠাৎ আফরোজা বেগম বুঝলো তাকে কেউ পেছন থেকে জড়িয়ে ধরেছে। ঘুরতে দেখতে পেল রোজকে। অমনি রোজ ওর গালে একটা চর বসিয়ে দিল। তার বলল, আমি ভেবেছিলাম তুমি ভালো ছেলে, এখন দেখে তো যখন একটা ছেলে। তখন রাজ বলল, কি করবো শাশুড়ি মা, আমি তো এমনই, কতদিন আর একটা ভালো লাগে বলো তো? আপনার মেয়েকে আর ভালো লাগছে না, আর প্রথম থেকে আপনার প্রতি টানটা খুব ভালোই ছিল আমার। আফরোজা বেগম তখন বলল, ছি, তোর সাথে আমার মেয়ে কোনোদিন বিয়ে দিব না। তখন রোজও বলল, আগে ভিডিওটা তো দেখেন, তারপর কি করবেন নাকি করবেন না ভেবে দেখবেন। জারিনের অশ্লীল ভিডিওটা দেখালো। তখন জারিনের মা আফরোজা বেগম বলল, এটা ডিলিট করো বাবা, ডিলিট করো। তাহলে তো আপনাকে আজ রাতটা আমার সাথে থাকতে হবে, কি হবে নাকি আজকে রাতে? হ্যাঁ, যাই হোক, এরপর রাত 3টায় আফরোজা বেগম গেল রোজোর ঘরে। রোজও একটা মদ খেলো, তারপর ব্যাপারটা ভালো করে সেট করলো, তারপরে ঝাঁপিয়ে পড়লো হিংস্র বাঘের মতো করে বিশেষ আফরোজার উপরে। তারপর আফরোজা বেগমের শরীরও ভোগ করলো, আর সেটাও ভিডিও হয়ে গেল। আফরোজা বেগমের ভিডিও অন্যকে দেখাবে, ইন্টারনেটে ছাড়াবে, এরকম একটা হুমকি দিয়ে জারিনকে ভোগ করতো, আর জারিনের ভিডিও দেখিয়ে আফরোজাকে ভোগ করতো। তারা দুজনেই একটা সময় আত্মহত্যা করে ফেলে রুমে। আর মানসিকভাবে ওরা নিতে পারছিল না এই ট্রমাটা।
তারপর তারা দুজনের মৃত্যু হয় সে হোটেল রুমে। লোকটার কথা শুনে আমারও খারাপ লাগলো। সত্যি তাদের সাথে খুব খারাপ কিছু হয়েছে, ভয়াবহ কিছু হয়েছে। অনেক রাত আজকে আবারও আমার ঘুম ভেঙে গেল, কিন্তু আজকে কেন যেন কোনো কান্নার আওয়াজ পেলাম না। কিছুক্ষণ পর কেউ একজন বলে উঠল, তুই তোর স্ত্রীকে খুব ভালোবাসিস তাই না? আমি বললাম, হ্যাঁ অনেক ভালোবাসি। তাহলে আমার একটা কাজ করে দিবি? আমি বললাম, কি কাজ? আমি যে ঘরে বন্দি আছি, তুই একটা কাজ করলে আমি মুক্ত পাবো। তোর বউ আর অস্বাভাবিক হবে না, আর এই রুমে আর কেউ উঠলে তারা আর মরবে না। তোকে আমি প্রথম দিনই মেরে ফেলতাম, আমি মারিনি, কারণ তুই আমাকে সাহায্য করতে পারবি এই বিশ্বাস ছিল আমার। আমি তখন বললাম, কি করতে হবে বলো, আমি তোমার মুক্তির ব্যবস্থা করে দেবো, আর আমার স্ত্রীকে আমি স্বাভাবিক করতে চাই, আর এই রুমটাকে অভিশাপ মুক্ত করব। তখন সে বলল, এই হোটেলের মালিকের ছেলে রসু, তার জন্য আমার আত্মা আটক পড়ে আছে পৃথিবীতে, আর আমার আত্মা শুধু শুধু এই রুমে থাকতে পারে, আর অন্য কোনো জায়গায় যেতে পারে না। এই রুমের মধ্যে বন্দি আমি। আমার বিশ্বাস রসু কোনো মেয়েকে নিয়ে সে বাগান বাড়িতে গেছে, সেখানে হয়তো বা কোনো মেয়ের সর্বনাশ করবে। তুমি শুধু তাকে রুমটায় তুলে নিয়ে আসবে, আর এখন তোমার স্ত্রীকে অন্য রুমে রেখে আসো, আর তুমিও আজকে অন্য রুমে থাকবে। আমি তখন বললাম, ঠিক আছে। অন্য রুমে ভাড়া নিয়ে সেখানে আফসানাকে নিয়ে গেলাম। তারপর সব কিছু রেডি রাখলাম বাগান বাড়িতে যাওয়ার জন্য। কিন্তু ভুল করে ফেলেছি, বাগান বাড়ি কোথায় সেটা আমি জানি না, ঠিকানাটাও নিইনি। তাই আবারও রুম নাম্বার 19-এর কাছে গিয়ে বলে উঠলাম, জানেন বাগান বাড়ি কোন দিকে? হোটেল রাস্তার 1 কিলোমিটার গেলে পূর্ব দিকে যে বাগানটা আছে, ওইটার ভেতরে একটা বাড়ি আছে, সেটাই বাগান বাড়ি। অনেক রাত জারিনের কথা মতো এসে বাগান পেয়েছি। বাগানের ভেতরে গিয়ে দেখি না কি হয়। বাগানে হাঁটতে হাঁটতে অনেক ভেতরে এসে গেছি। ওই তো সামনে একটা বাড়ি দেখতে পেলাম। হাতের কালো কাপড়টা দিয়ে মুখটা ভালো করে ঢেকে নিলাম, শুধু চোখ দুটো খোলা রাখলাম। আমি জানি আমি তাকে নিয়ে গেলে জারিন তাকে মেরে প্রতিশোধ নেবে, আর যদি কেউ আমাকে দেখে তখন ভাববে আমি মেরেছি। তাই এই ব্যবস্থা করলাম। ঘরের ভেতরে প্রবেশ করে দেখলাম সত্যি একটা মেয়ে বসে আছে খাটের উপরে, আর রোসও সেই মেয়েকে নগ্ন করায় ব্যস্ত। আমি রোসোর পেছনে গিয়ে দেখি হাত দুটো ধরে বেঁধে নিলাম, মুখটাও গামছা নিয়ে বেঁধে দিলাম। হঠাৎ কোনো কারণ ছাড়াই অজ্ঞান হয়ে গেল। হোক অজ্ঞান, আমার তাতে একটু সুবিধা হলো, যেটা অনেক ভারী। আমার কি হলো বুঝলাম না, অনেক শক্তি এসে গেল আমার শরীরে। রেশুকে তুলে নিয়ে গেলাম গাড়িতে নিয়ে হোটেলে পৌঁছাচ্ছি, কিন্তু হোটেল পুরোটাই যেন অন্ধকার। রসুকে গাড়ি থেকে নামালাম। রসু দেখি শূন্যে ভাসতে ভাসতে ওই রুমের দিকে যাচ্ছে। আমি পেছনে যেতে লাগলাম। যেতে যেতে একটা ভদ্রলোক রুমের ভেতরে যাচ্ছে। এক পা তুলছে আর ফেলছে না, মনে হচ্ছে আটকে গেছে। আশ্চর্য, সবাই একসাথে আটকে আছে, কেউ নড়াচড়া করতে পারছে না। শুধু আমি নড়াচড়া করতে পারছি, বুঝতে পারলাম আর কেউ বাকি নেই। এসব জারিনের আত্মার কাজ। আস্তে আস্তে করে উঠতে উঠতে রোসও ঢুকে গেল ওই রুমে। তারপর অনেক চিৎকার চেঁচামেচি এলো ওই রুম থেকে। আমি জানি ওই চিৎকার কেউ শুনতে পাচ্ছে না। একটু পর রুম থেকে বের হলো একটা যুবতী মেয়ে, আর সে বলল, ভাইয়া আপনি আমার অনেক বড় উপকার করলেন। আমি আপনার এই ঋণ কোনোদিন পরিশোধ করতে পারবো না। আমি এখন মুক্ত, আর আমার আর কিছু বলার সুযোগ নেই। সামনের সেই জারিন আস্তে আস্তে ধোঁয়ার সাথে মিশে গেল। আজ আমি আর আফসানা বাড়ি ফিরে আসলাম। টিভি চালু করতেই শোনা গেল শিল্পপতি আরমান চৌধুরীর ছেলে রোসো চৌধুরীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তার চোখ তুলে নেওয়া হয়েছে, মাথার মগজ বের করে নেওয়া হয়েছে, আর গলার মাংস এমনভাবে তোলা হয়েছে যেন কেউ কামড়ে খেয়েছে, এবং তার লিঙ্গ নৃশংসভাবে থেতলে দেওয়া হয়েছে। আর মৃতদেহ পাওয়া গেছে আরমান চৌধুরীর ঘরে। কিন্তু পুলিশের কাছে এই খুনটি এখনো একটি ভয়াবহ রহস্য। আমার অজান্তেই মুখটা যেন হাসি হাসি হয়ে গেল, কারণ রহস্যটা কেউ না জানলেও আমি কিন্তু জানি। যিশু ভাই, এই ছিল গল্পটি ভালো লাগলে পড়ে শোনাতে পারেন। আমি জানি গল্পটি আপনি
শেয়ার করবেন। আপনাকে অনেক সাধুবাদ জানাই, আপনি আমার দেখা সেই মানুষ যে কিনা প্রত্যেকটা পার্সনকে, প্রত্যেকটা ইউটিউবারকে, প্রত্যেকটা ঘটনাকারীকে বা যিনি ঘটনা পাঠান সবাইকে সমান চোখে দেখেন এবং সবাইকে তার মূল্যবান প্রাপ্তিটা আপনি নিজে হাতে তুলে দেন। আপনার জন্য বুকের ভেতর থেকে দোয়া করি। আপনি অনেক 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 ভালো থাকুন। ভালোবাসা অবিরাম আপনার জন্য। ঘটনাটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আমি জানি ঘটনাটি আপনি শেয়ার করবেন। তারপরে বলে দিলাম ঘটনাটি আমি কালেক্ট করেছি। আমার কালেকশনে দারুণ দারুণ আরও কিছু ঘটনা আছে। আমি সময় করে সব কিছুই ধীরে ধীরে পাঠিয়ে দিচ্ছি, আপনি শুধু পড়ে শোনাবেন, তাহলে চলবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি ফিরোজ খান বলছিলাম। ও মাই গড, ফিরোজ ভাই কি শুনালেন ভাই, ইউ আর দ্য মাস্টারপিস। আমি একই সাথে বলবো যে ইউ আর দ্য বেসিক্যালি মাস্টারপিস। ওয়াও, দ্যাট ইজ আ ইউনিক স্টোরি, দ্যাট ইজ আ বিউটিফুল স্টোরি, মাশাআল্লাহ। এবং আমি বিশ্বাস করি যে ভাইয়া আপনি যত দিন থাকুন দারুণ দারুণ কিছু করে দেখায় দেন। আমি সবসময় আপনার কাছ থেকে ভালোবাসা চাই, আপনাদের সবার কাছ থেকে দারুণ দারুণ ঘটনা শেয়ার করতে চাই। দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি চলে যাই পরবর্তী ঘটনায়, ফিরোজ ভাইয়ের এই ঘটনা এটা। এবং আজকে সত্যি কথা বললাম, ফিরোজ ভাইয়ের এই ঘটনাটা সত্যি অনেক বেশি আনন্দ দিয়েছে। আমি জানি যে ফিরোজ ভাইয়ের এরকম দারুণ দারুণ ঘটনা কিন্তু আরও অনেক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর বিউটিফুল স্টোরি। আমি এখন চলে যাব আমাদের একটা নতুন ঘটনায়, ইমরান ভাইয়ের ঘটনায়, ইমরান ভাইয়ের তাহেরার ঘটনায়। চলুন শুনে আসি তাহেরা। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম যশু ভাই, আমি ইমরান আবারও ভৌতিক দুনিয়ার জন্য সত্যি একটি ঘটনা কালেক্ট করে পাঠিয়ে দিলাম। আশা করছি আপনাদের কাছে বেশ ভালোই লাগবে। গল্পটির নাম বা ঘটনাটির নাম তাহেরা। এই ঘটনাটি একদম রিয়েল একটা স্টোরি, জাস্ট আমি ঘটনার মতো করে লিখে পাঠাচ্ছি। ঠিক দুপুরবেলা স্ত্রীকে আর 7 বছরের মেয়ে তাহেরাকে নিয়ে ভাত খাচ্ছিলেন রমেশ মিয়া। ঠিক তখনই খবর আসে রমেশ মিয়ার চাচা শ্বশুর মারা গেছেন। রমেশের শ্বশুর বাড়ি ছিল তার বাড়ি থেকে 5 কিংবা 6 কিলোমিটার দূরে। তাই তিনি বউ আর মেয়েকে একটা ভ্যান গাড়িতে তুলে নিয়ে নিজে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। গ্রামের কাঁচা পাকা রাস্তা, তার উপরে বর্ষা হওয়ার কারণে রাস্তা অনেকখানি কাদা জমেছিল। প্রায় 1 ঘন্টা পর গিয়ে শ্বশুর বাড়ি পৌঁছালো রমেশ মিয়া। গোসল করে তারপরে জানাজা শেষে আসরের নামাজের পর লাশকে কবর দিতে দিয়ে যাওয়ার সময় তাহেরা ওর বাবার রমেশের কাছে বায়না ধরল যে সেও কবর দিতে যাবে। মেয়ের কথায় না করে দেয় রমেশ মিয়া আর বললেন, তুমি ছোট মানুষ, সেখানে কি করবে? হ্যাঁ, তবে মেয়েটা তার বড্ড জেদি, সে যাবে তো যাবেই। অনেক বেশি কান্নাকাটি করার পর রমেশ মিয়া তাকে অনেকটা নিয়ে যেতে রাজি হয়ে যায়। তবে তিনি বললেন যে সে যেন সবসময় তার মামার সাথে থাকে। তাহেরা রাজি হয়ে যায়। গ্রামের শেষ প্রান্তে চাষের জমির ভেতরে একটা গোরস্থান রয়েছে। গোরস্থানটির চারপাশে কোনো দেয়াল নেই কোনো সীমানা। গোরস্থানে এসে রমেশ মিয়া তাহেরাকে ওর মামার কাছে রেখে বললেন, এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবা, কোথাও যাবে না। তারপর রমেশ মিয়া লাশটিকে মাটি দিতে কবরের কাছে চলে যান। কেমন করে লাশকে মাটি দেয় তা দেখার জন্য ভীষণ কৌতূহলী হয়ে যায় তাহেরা। তাই মামাকে কিছু না বলে মাটি দেওয়া দেখবে। উপর পাশ দিয়ে কবরের পাশে গিয়ে যেই না উঁকে দেবে, ঠিক তখনই একটা পুরনো কবর ভেঙে ভেতরে পড়ে যায় তাহার। তারপরে চিৎকার শুরু করে দেয় রমেশ মিয়া। তাড়াতাড়ি করে মেয়ের ভাঙার কবর তুলে বাসায় চলে যান। তারপর মেয়েকে আচ্ছা মতো গালি দেন। কেন সে তার কথা শুনল না? তাহেরার গায়ে যে কাদামাটি লেগেছিল তা ধুয়ে দিল তাহেরার মা। রাত প্রায় 8টা বাজে। খাওয়ার পর রমেশ মিয়া তার বউকে বললেন, আমি তাহলে এখন বাড়ি যাই, কারণ গরু ছাগল আছে আর তুমি বেকিনে থাকো।
কাল সকাল হলে চলে যা। রমেশের বউ তাকে চলে যেতে বললেন। ঠিক তখনই তাহেরা ওর বাবার সাথে বাসায় যাবে বলে বাদশার সময় বলল, তুমি মায়ের সাথে থাকো, কাল সকালে যাও। কিন্তু কে শোনে কার কথা, সে যাবে তো যাবে। অবশেষে রমেশ মিয়া মেয়েকে সাইকেলে করে পেছনে নিয়ে রওনা হন। বৃষ্টির পানি জমে থাকার কারণে রাস্তাটি কাদা মাটিতে ভরা। রমেশ মিয়া আস্তে আস্তে সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছেন। প্রায় 1 কিলোমিটার আসার পর সামনে একটা বড় মেহগনি গাছের বাগান পড়ে, আর এর পাশ দিয়ে রাস্তা চলে গেছে। মেহগনি গাছের বাগানে আসতেই হঠাৎ করে সাইকেলের চেইনটা পড়ে যায়। রমেশ মিয়া সাইকেল থেকে নেমে চেইনটা তোলার সময় লক্ষ্য করেন তার পাশ দিয়ে কালো একটা বিড়াল চলে গেল। রমেশ মিয়া বিষয়টা আমলে না নিলেও আবারও সাইকেল চালাতে লাগলেন। মেহগনি গাছের বাগানটার মাঝে আসতে আবারও সাইকেলের চেইনটা পড়ে যায়। রমেশ মিয়া আবারও সাইকেলের চেইনটা তোলার জন্য লক্ষ্য করলেন সেই কালো বিড়ালটা আবারও তারা পাশ দিয়ে চলে গেল। এবার একটু ঘাবড়ে যান রমেশ মিয়া। তিনি বুঝতে পারেন এটা স্বাভাবিক কিছু নয়। চেইনটা ঠিক করে সেই সাইকেলে উঠবে, ঠিক তখনই আবারও চিন্তা করলেন প্রচণ্ড জোরে হাওয়া বইছে মেহগনি গাছের বাগানে, যেন সামনে এগোতেই পারছে না। মেয়েকে এক হাতে ধরে কোনো রকমে সাইকেলটাতে ঠেলতে ঠেলতে বাগানটার শেষ প্রান্তে আসতে একটা মেহগনি গাছের ডালের উপরে চোখ পড়ে তার। তিনি দেখেন সাদা কাফন পরা একটা মানুষের অবয়ব সেখানে বসে আছে, তবে অবয়বটির মাথা নেই। ভয় কলিজা শুকিয়ে আসছে। তিনি ভাবেন মেয়ে যদি এটা দেখে তো প্রচণ্ড রকমের ভয় পাবে। তাই তিনি মেয়েকে সাইকেলের পেছন থেকে সামনে এনে কোলের ভেতরে শক্ত করে জড়িয়ে ধরে পড়লেন। মা, মা, তুমি চোখ বন্ধ করে থাকো মা, আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না। তারপর রমেশ মিয়া কোনো রকমের সাইকেল ঠেলতে ঠেলতে রাস্তা দিয়ে দৌড়াতে লাগলেন। মেহগনি বাগানটা পেরোতেই এখন খোলা বাগানের ভেতর দিয়ে রাস্তা। রমেশ মিয়া সাইকেল নিয়ে মেয়েকে ঝাপটে ধরে দৌড়াচ্ছেন। ঠিক তখনই দেখতে পান সামনে পুরো রাস্তা জুড়ে সাদা কাফন পরাটা লাশ শুয়ে আছে, আর সেটা দেখে অনেকে বেশি ভয় পেয়ে যান। তবে তাকে সে ভয় পেলে চলবে না, তাকে যেভাবেই হোক বাসায় পৌঁছাতে হবে। রমেশ মিয়া আবারও মেয়েকে বললেন, বা আমি না বলা পর্যন্ত তুমি কোনোভাবে চোখ খুলবে না। এরপর রমেশ মিয়া লক্ষ্য করলেন লাশের পাশটা দিয়ে সামান্য একটু জায়গা আছে, সেখানে একটা সাইকেল চালিয়ে কোনো রকমে চলে যাওয়া যাবে। রমেশ মিয়া সাইকেলে উঠে সেই লাশটার পাশে দ্রুত গতিতে সাইকেল নিয়ে পাশ কাটাতে প্রচণ্ড পচা দুর্গন্ধ পান। মেয়েটাও তার গন্ধ পেয়ে বলে উঠল, বাবা, বাবা, এটা কিসের গন্ধ? রমেশ মিয়া বললেন, ও কিছু না মা, ওই চোখ বুঝে থাকো। রমেশ মিয়া আর একটু সামনে যেতেই পেছন থেকে তার বউয়ের গলার ডাক শুনতে পান। ডাক শুনে তার মেয়ে বলে উঠল, বাবা, মা তোমাকে ডাকছে, মাকেও আমাদের সাথে নিয়ে চলো না। রমেশ মিয়া আবার মেয়েকে বললেন, নিয়ে যাচ্ছি, তবে তুমি কিন্তু চোখ খুলবে না আমি না বলা পর্যন্ত। এভাবে জোরে জোরে সাইকেল চালিয়ে রমেশ মিয়া তার গ্রামের রাস্তায় চলে আসেন। সেখানে যেতেই দেখতে পান গাছের বাগান, বাগানের ভেতর থেকে সে কাটা মাথার লাশ এবং হাতের ইশারা তাকে ডাকছে। রমেশ মিয়া আরও জোরে জোরে সাইকেল চালাতে চালাতে তার বাড়ির কিছুটা সামনে আসতে একটা লোককে দেখতে পান। তাকে দেখেই যেন প্রাণ ফিরে পেলেন রমেশ মিয়া। তাড়াতাড়ি করে লোকটার কাছে চলে যান এবং তাকে তার বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে বললেন। পথে লোকটাকে রমেশ মিয়া ঘটনাটা বললে লোকটা বললেন, আমি তো মাঝে মাঝে অনেক রাতে এই পথ দিয়ে যাই, তবে কোনোদিন কিছু হয়নি, হয়তোবা লাশ কবর দিয়ে এসেছেন তাই এমনটা হচ্ছে। এই কথা বলেই বাড়ি পর্যন্ত লোকটি এগিয়ে দিয়ে চলে যায়। ঘরে ঢুকে রমেশ মিয়া লক্ষ্য করলেন তার মেয়ের গাকে কেমন যেন পচা গলা দুর্গন্ধ বের হচ্ছে। তিনি ভাবলেন হয়তোবা কবরের ভেতরে পড়ে যাওয়ার কারণে এমনটা হয়েছে। রমেশ মিয়া তার মেয়েকে বললেন জামা কাপড় খুলতে, কারণ তাকে গোসল করতে হবে। বাবার কথা মতো তাহেরা জামা খুলতেই মেঝে একটা ছোট্ট হাড়ের টুকরো পড়ে যায় এবং হাড়ের টুকরোটা দেখে সেটা হাতে নিতেই রমেশ মিয়া বললেন, মা, মা তুমি এটা পেলে কোথায়? তাহেরা তখন বলে সে যখন কবরের ভেতরে গিয়েছিল তখন তার গায়ের উপরে এসে এটা পড়েছিল।
আর তখনই সে এটা নিয়ে পকেটে রেখেছিল, পরে এটা নিয়ে খেলা করবে বলে। মেয়েটার কথা শুনে রমেশ মিয়া প্রচণ্ড রাগ করে এবং মেয়েকে অনেক বকাঝোকা করলেন আর তাড়াতাড়ি করে পাশের হুজুরের কাছে চলে যান। হুজুর সব ঘটনা শুনে রমেশ মিয়াকে হাঁটতে নিয়ে তাকে এক গ্লাস পানি আনতে বললেন এবং বললেন, এটা এটা একটা আঙ্গুলের হার, এই হারটি তোমার মেয়ের সাথে আনার পথে তোমার এমনটা হচ্ছে, বুঝতে পারলে? আর তুমি যদি পথে সেই সময় তোমার মেয়েকে চোখ বন্ধ করে না রাখতে, তাহলে তোমার মেয়ে সেটা দেখে প্রচন্ড ভয় পেত, এমনকি অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারতো, মেরে ফেলতে পারতো তারা। সব শুনে রমেশ মিয়া সেই পরা পানি নিয়ে বাড়িতে চলে আসেন। তবে ঠিক সেদিন রাতেই রমেশ মিয়া স্বপ্নে দেখেন তার চাচা শ্বশুরের কবরের পাশের উপরে দাঁড়িয়ে আছে গলা কাটা লাশ। তাকে বলছে, তোর অনেক সাহস, যে কারণে তোর মেয়েকে বেঁচে ফিরতে পারলি না, হলে মেয়েকে আজ জলযন্ত্র ফিরে পেতি না। এই ছিল ঘটনা জেফরি ভাই। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি সত্য ঘটনা অবলম্বনে লেখা। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে পড়ে শোনাতে পারেন। আমি ইমরান বলছিলাম। হে ইমরান ভাই, কি অবস্থা? মাই গড, আজকে কিন্তু ইমরান ভাইয়ের এই নিয়ে মোস্ট প্রবাবলি 3টা স্টোরি শেয়ার হয়ে গেল এবং দেখতে দেখতে অসাধারণভাবে কিন্তু প্রতিটা এপিসোড ঠিকঠাক মতো আপনাদের দোয়ায় মানে একটু একটু করে ভৌতিক দুনিয়া কিন্তু প্রাণ ফিরে পাচ্ছে। তার আপন গতিতে এগিয়ে যাওয়ার যে প্রাণ, সেটা কিন্তু ধীরে ধীরে একটু একটু করে মনে হচ্ছে পেয়েই যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আর এটাই তো চাই, আমি এটাই চেয়েছিলাম সবসময়। দারুণ রকমভাবে ঘটনাগুলো আপনাদের কাছে পৌঁছে যাক, দারুণ রকমভাবে সবাই শুনুক, সবাই এনজয় করুক, ভালোবাসা দিয়ে যাক, ভালোবাসা ভরে যাক পুরোটা জায়গা। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ ফর ইউর বিউটিফুল অ্যামেজিং স্টোরি। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ ইমরান ভাই। এবং আশা করছি আপনাদের সবার কাছে ঘটনাটি ভালো লেগেছে। ভালো লাগলে ডেফিনেটলি আপনারা পড়ে শোনাবেন। আমি সবসময় চাই আপনারা পড়ে শোনান ঘটনা, এবং পড়ে শোনানো বলছি, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার যদি ঘটনা আপনাদের কাছে ভালো লাগে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি সবসময় বলবো যে আপনারা কমেন্ট করবেন, দারুণ দারুণ কমেন্ট করবেন। এতে করে যে লেখক বা যিনি ঘটনাটা পাঠাচ্ছেন তার কিন্তু ইন্সপিরেশন জায়গাটা তৈরি হয়ে যায়। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ ইমরান ভাই ফর বিউটিফুল স্টোরি। চলে যাচ্ছি ফিরোজ ভাইয়ের আরেকটি ঘটনায়। ফিরোজ ভাইয়ের এই ঘটনাটি হচ্ছে পরিত্যক্ত বাড়ির ঘটনা। চলুন শুনে আসি ঘটনা। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। লিখেছেন জেফরি ভাই, ঘটনাটি একদম সত্য একটা ঘটনা। আশা করি ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি ফিরোজ খান। ঘটনাটির নাম পুলিশ কর্মকর্তার 22 বছর ঊর্ধ্ব পরিত্যক্ত বাড়ির ঘটনা, এবং এটি একদম রিয়েল একটা স্টোরি। সত্যি কথা বলতে, এই বাড়িটি যে বাড়িটি নিয়ে ঘটনা শেয়ার করা হবে এটি বনশ্রীতে অবস্থিত ঘটনা, এবং ঘটনাটি আমি যেভাবে পেয়েছি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। কেমন আছেন সবাই? বরাবরের মতোই আবারও চলে আসলাম আপনাদের জন্য রাজধানীর বুকে বা ঢাকার বুকে নতুন একটি ভুতুড়ে পরিত্যক্ত বাড়ির রোমহর্ষক আদি ভৌতিক সব তথ্য নিয়ে। বাড়িটি বনশ্রীত হলেও বিস্তারিত ঠিকানা নিরাপত্তার স্বার্থে গোপন করা হলো। বনশ্রী যে এলাকায় ঘটনাটি, সেই এলাকার মেইন রোডের পাশ দিয়ে নেমে যাওয়া এক গলির ঠিক শেষ প্রান্তে অবস্থিত এই বাড়িটি। বাড়ির সামনেই এসে গলির শেষ। বাড়িটির এক পাশে 3টি এবং অন্য পাশে বেশ বড় সড়ো একটা মাঠ সহ একটা প্রকাণ্ড বাড়ি আছে। পেছনের দিকটায় আর কিছুই নেই, তবে অদ্ভুতভাবে দুপাশের প্রতিটি বাড়ির পেছনের সাইডে একটা বাড়ির দিকে, সে কারণে বেশ নির্জন থাকে জায়গাটা।
1980 থেকে 1982 সালের মধ্যে তৎকালীন পুলিশ কর্মকর্তার বাড়িটি নির্মাণ করেছিলেন। বেশ খানিকটি জায়গা নিয়ে নির্মিত সেই বাড়িটির সামনের জায়গায় 3টি আম গাছ আছে। দেখে মূলত একটি বাড়ি মনে হলো, সেখানে মূলত 2টি বাড়ি রয়েছে। সামনের মূল দোতলার বাড়িটা আর ঠিক সাথে লাগোয়া 3তলা সাদা বাড়িটা, যেটার উপরে একটা মেহেদি গাছ দেখা যাচ্ছে ছবিতে। অদ্ভুতভাবে 3তলা বাড়িটি দোতলা দিয়ে মূল দোতলা বাড়ির আধা ছাদে রাস্তার আছে। আপনারা নিশ্চয়ই ছবিতে খেয়াল করেছেন, দোতলায় একটা দরজা দেখতে পাবেন মূল বাড়ির আধা ছাদের আসার জন্য। তবে 3তলা বাড়িটি মূল বাড়িটার বেশ পরে নির্মিত হয়েছে। বাড়িটি প্রথম 2টি পরিবারে ওঠেন সেই পুলিশ কর্মকর্তা আর তার ভাই ও পরিবার। কর্মকর্তার এক ছেলে এবং তার ভাই এর 3 ছেলে। তখন বেশ ভালোভাবেই কাটছিল সবকিছু। 1996 থেকে 1997 সাল পর্যন্ত। ততদিনে সেই পুলিশ কর্মকর্তার ছেলেরাও একজন পুলিশ অফিসার হয়ে গেছে। হঠাৎ করে এরপর শুরু হলো নানা রকম গা শিরশিরে অনুভূতির ঘটনাটা অনেকটা এরকম যে প্রথম দিকে যে কর্মকর্তারা যে ছিল সে তার ছেলে ঘরে প্রায় অশরীরী কারো উপস্থিতি অনুভব করা শুরু করলো। মাঝে মাঝে কালো ছায়া দেখতে পেত। এরপর একে একে পরিবারের অন্যান্যরা ঠিক এরকম অদ্ভুত ভৌতিক ঘটনার সম্মুখীন হতে থাকে। সে অদ্ভুত অস্তিত্বর উপস্থিতি পেত। ধীরে ধীরে সে অশুভ অস্তিত্ব নিজেদের জানান দিতে শুরু করলো, আর একটু জোরে সোরে। এক রাতে অন্য ভাইয়ের কোনো এক ছেলের ঘুমের মধ্যেই হঠাৎ করে কারো হাতে সজোরে জ্বর মারার অভিজ্ঞতা দিয়ে শুরু করলো বলা যায়। এরপর আর রাতে নয়, শুধু বিভিন্ন সময় পরিবারের বিভিন্ন সদস্যরা নানান প্রকার অস্বাভাবিক সব ঘটনার সম্মুখীন হতে থাকে। যদিও কাউকে দেখা যায় না, কিন্তু আঘাতের জায়গাগুলোতে কালশিটের মতো হয়ে থাকতো। তবে কেউ কেউ কালো একটা ছায়ার মতো সরে যেতে দেখেছে বলে জানা যায়। তবে ঘটনাটা প্রথম সব থেকে খারাপ দিকে মোড় নেয় যখন সেই পুলিশ অফিসার একমাত্র ছেলে প্রচণ্ডভাবে আঘাতপ্রাপ্ত মৃতদেহটি আবিষ্কার করে। তার বাবা মা সমস্ত শরীরের জোরে একেবারে বেশ ভয়াবহ আঘাতের চিহ্ন পাওয়া যায়। তারা যদিও ঘর ছিল ভেতর থেকে লাগানো, তবে ডাক্তার মৃত্যুর কারণ হিসেবে হার্ট অ্যাটাক বলে নিশ্চিত করেছেন। পরিবারটি সবার পায়ের নিচ থেকে যেন হঠাৎ করে মাটিটা সরে গেল সেদিন। এত বড় দুঃসংবাদ তাদের জন্য আসতে পারে সেটা তারা কল্পনা করতে পারেনি। তবে তারা হয়তোবা নিজেরা তখনও জানতো না যে এটা তো কেবল শুরু ছিল। সত্য হাস্যোজ্জ্বল রমরমা 2টা পরিবার একে শান্তির নিলয় কিভাবে ধীরে ধীরে পরিণত হলো অভিশপ্ত ভয়ের মৃত্যুপুরীতে। আর কেনই বা হচ্ছিল এমন তাদের সাথে? কি ঘটেছিল তাদের সাথে? যাই হোক, এরপর নিজেদের একমাত্র সন্তানকে হারিয়ে তারা তখনও সামনে নিতে পারেনি। তখনও পরিবারটি অন্যদিকে বেরিয়ে চলে যেতে লাগলো এবং অদ্ভুতের সব ঘটনা যেন দিন দিন বাড়ছিল। 1997 থেকে 2000 সাল, মাত্র 3 বছরের মধ্যে এক এক করে অন্য ভাইয়ের পুরো পরিবারের সবাই মারা গেল। প্রথম দিকে ছেলেদের ওপরে পালাক্রমে আক্রমণ চলে, বেশ ভালোভাবে অশরীরা আক্রমণ করেছিল। এরপর এক এক করে 2 ছেলে অসুস্থ হয়ে পড়ে এবং কিছুদিন পরে একটা ছেলে মারা যায়। সে শোক কাটিয়ে উঠতে পারেনি মা নিজেও, বাকি ছেলেদেরও এবং বাবারও নাকি এমন অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। যদিও তাদের সাথে ঘটনাগুলোর তেমন কোনো বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি। আর তবে এইটা শোনা যায় যে জানাজার আগে তাদের যারা গোসল করিয়েছিল তারা নাকি মৃতদের দেহ অনেক আঘাতের দাগ পেয়েছিলেন। অনেকে জোরে থাপ্পড় মারলে যেমন হাতের ছাপ পড়ে থাকে, আবার পেটে জোরে খুশি মারলে যেরকম কালশিটে পড়ে যায়, ঠিক তেমনই আঘাতের দাগ পেয়েছিল। তবে আশ্চর্যের বিষয়, এরা যেখানে মারা যায় সবাই রুমের ভেতর থেকে আটকানো ছিল। তো এভাবে পরিবারের সবগুলো মৃত্যুর সাক্ষী হয়ে শেষ পর্যন্ত সেই পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রী অবশিষ্ট ছিল। ততদিনে বয়স তাদের অনেক বেড়ে গেছিল এবং বয়সের ভারের চোখে ধরে রেখেছিল তাদের। তবে এত কিছুর পরেও এই বাড়ি থেকে তারা কোনোভাবেই যাননি। হয়তোবা সেটাই তাদের সর্বশেষ ভুল সিদ্ধান্ত ছিল। হয়তোবা তিনি আর নিতে পারছিলেন না। 2001 সালে একদিন সেই পুলিশ কর্মকর্তার মৃতদেহটাও পাওয়া গেল তার নিচের ঘরে।
ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল। এটাই শেষ মৃত্যু ছিল ওই বাড়িতে। আর সব ঘটনার সাক্ষী হয়ে বেঁচে রইল এক বৃদ্ধা মহিলা, যিনি সে পুলিশ কর্মকর্তার স্ত্রী ছিলেন। তবে এরপর তিনি আর ওই বাড়িতে থাকেননি। আবার জানোনি, সাথে লাগোয়া যে 3তলা বাড়িটা, সেটার 3তলায় থাকতে শুরু করে দেন তিনি। ছবিতে গোল একটা মার্ক করা আছে, দেখুন, জানালাতে দেখা যাচ্ছে সেই রুমে থাকতেন তিনি। আশেপাশটা অনেকেই অনেক রকমের ভূতের ঘটনা দেখতে পান এই বাড়িতে। এই বাড়ির আশেপাশে অনেক অনেক বাড়ি রয়েছে এবং সেখানকার প্রতিবেশীরাও অনেক অদ্ভুতের ঘটনা দেখতে পান এই বাড়িতে। বিশেষ করে 3তলার বাড়িতে দোতলা থাকে, আর মূল বাড়ির যে আধা ছাদে আসার জায়গাটা, সেখানে নাকি অনেকেই হঠাৎ তাকিয়ে এক কালো ছায়ার মতো অশরীরকে চলাচল করতে দেখেছেন। কেউ কেউ আবার বলেছেন সেটা নাকি ঠায় দাঁড়িয়ে আছে তাদের দিকে। কেউ কেউ সেটাকে মনের ভুল ভেবে ভুলে যেতে চায়, আর কারো কারো মনে রয়ে যায় আজীবনের জন্য ভয়ান এক স্মৃতি হিসেবে। পরিবারের সাথে এমন ভয়ঙ্কর সব ঘটনা ঘটার কারণ খুঁজতে গেলে বেশিরভাগ লোকই মনে করেন তাদের এই পারিবারিক ভালোবাসা এবং ছেলেদের সাফল্য, বিশেষ করে সেই একমাত্র ছেলে পুলিশের চাকরি পাওয়া, অনেকেরই চক্ষু শুল হয়ে উঠেছিল। আর এসব কারণে নাকি তাদের উপরে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। এবং এই কারণে সে বাড়িতে জিনের উপদ্রব অনেক বেশি বেড়ে যায়। অনেকেই এমনও ঘটনা ঘটেছে নাকি রাতে ওই বাড়ি থেকে অদ্ভুত সব আওয়াজ পান। গভীর রাতে হঠাৎ হঠাৎ করে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পান। যদিও বা পুরো বাড়িতে কোনো কাক পক্ষীটিও থাকতো না বা থাকেও না। ওদিকে পুলিশের স্ত্রী বৃদ্ধা মহিলা পেছনে 3তলা বাড়িটা, ওটা একটা রুম নিয়ে থাকতো। আর তারা পুরো বাড়িটায় একা ভাড়াটিয়া থাকতো না। দীর্ঘদিনে বাড়িটি এলাকার বুড়ির বাড়ি নামে খ্যাতি পেয়ে যায়। তবে ওই বৃদ্ধ মহিলাকে সেই বাড়িতে শেষ 2014 সালে দেখা গিয়েছিল। হঠাৎ করে কোথায় যেন গায়েব হয়ে যায় সে বুড়ি মহিলা। গায়েব হয়ে যাওয়া বলার পেছনের কারণ আছে। কেউ তার যাওয়া বা আসার দৃশ্য দেখেনি। এমনকি খোঁজ নিয়ে নিশ্চিত হওয়া যায় তার কোনো পরিচিত আত্মীয় স্বজনও বাড়িতে যায়নি, কারণ আসলে তার তেমন কেউ ছিল না। তিনি অনেকটা এতিমই ছিলেন। আর সব থেকে আজব কারণটা হলো, বাড়ির ভিতরে সবকিছু স্বাভাবিক আগের মতো ছিল। কেউ চলে গেলে ন্যূনতম কিছু নেয়ার ব্যাপার তো থাকে, তারও কোনো প্রমাণ মেলেনি। সবাই মনে এক অসংজ্ঞায়িত প্রশ্ন রেখে কোথায় যেন মিলিয়ে গেল সেই বুড়ির বাড়ির বুড়ি। শেষ করব বাড়িটির বর্তমান অবস্থান বা অবস্থার সামান্য একটা বিবরণ দিয়ে। বাড়িটি সেই 2014 সাল থেকে আজ অবধি ঠিক সেইভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আপনি চাইলে যে কোনো সময় বাড়িতে গিয়ে ভেতরে দেখে আসতে পারেন। ভেতরের সমস্ত আসবাবপত্র, টিভি, ফ্রিজ, সোফা, খাট, সব কিছুই আগের মতো আছে। কোনো কিছু গায়ে পাচুরি হয়নি। তবে সব কিছুই লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে, যেন কেউ তার প্রবল আক্রোশ ছেড়েছে বাড়ির উপরে। আর দিনে যান বা রাতে যান, সাবধান। এই বাড়ির চারপাশে সব সময় ভয়ঙ্কর দর্শনে বিশাল কালো রঙের কুকুর কিন্তু ঘুরে বেড়ায়, যেন অতি সযত্নে পাহারাটি বেড়াচ্ছে মৃত্যুপরীকে। এমনকি গাছের আমটি আজ পর্যন্ত পেরে খাবার সাধ্যটি হয়নি কারো। আর যারাই সব বাধা টপকে পেছন দিয়ে প্রাচীন টপকে ভেতরে পর্যন্ত গিয়েছে, কেউ অদৃশ্য কারো হাতে 2-4টা থাপ্পড় না খেয়ে খালি মুখে ফিরে আসেনি। এমনকি একটা ভৌতিক অনুসন্ধানকারী টিমের একজন সে দোতলার রুমে আঘাত শিকার হতে পেরেছিল। কে যেন পেছন থেকে সজোরে ঘুষি মেরেছিল তাকে, আর ভাঙা সোফাটার উপরে লুটিয়ে পড়ে সে। তারপর সাথে সাথে বের হয়ে যায় সে টিমের সেই ছেলেটার প্রচণ্ড জ্বর ছিল, এবং সত্যি কথা বলতে তারপর ছেলেটি সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। আসলে কি কারণে এই ঘটনার পেছনে কি কালো জাদু নাকি অন্য কিছু, এক প্রকার এখনো ধোঁয়াশায় হয়ে আছে। এই ঘটনার পুরো ব্যাখ্যা কেউ এখন পর্যন্ত বের করতে পারেনি। এই পুরো ঘটনাটা আমি বিভিন্নভাবে অনুসন্ধান করে অনেক অনেক মানুষের কাছ থেকে খোঁজ খবর নিয়ে আমি নিজের মতো করে যতটুকু তথ্য পেয়েছি সেটা দিয়ে একটা ঘটনার আকারে আপনাদের কাছে প্রকাশ করার চেষ্টা করেছি। ভালো লাগলে শেয়ার করতে পারেন। সমাপ্ত সমাপ্ত সমাপ্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং আপনাদের বন্ধু বান্ধবেরও জানার অনেক অনেক সুযোগ করে দিবেন।
সো জসিম ভাই, এই ছিল আমার ঘটনা। এই ঘটনার মূল লেখকের নাম আমি বলে দিচ্ছি, এটা একদম রিয়েল স্টোরি, তাই আমি চাই যে এই ঘটনার লেখকের নামও পরিচিত পাক এবং সবাই জানো কি লেখকের আসল নাম আলিকুজ্জামান। তিনি অনেক অনেক দারুণ দারুণ সব ঘটনা লিখে থাকেন এবং অরিজিনাল সব স্টোরি, অরিজিনাল ঘটনা নিয়ে মানুষের কাছে পৌঁছে দেন বিভিন্ন তথ্য। ঘটনাটি ভালো লাগলে আপনি আপনার সুমধুর কণ্ঠে ভৌতিক দুনিয়ায় শেয়ার করে দিতে পারেন। আশা করছি ঘটনাটি আপনার কাছে ভালো লেগেছে। আমি ফিরোজ খান বলছিলাম। ও মাই গড, ফিরোজ ভাই, ভাই আমি কিন্তু ফিরোজ ভাইয়ের কাছ থেকে এই ছবিটাও কিন্তু পেয়েছি, এই বনশ্রীর যে পরিত্যক্ত বাড়ি। এই ঘটনার সময় মোটামুটি এটা খুব চর্চিত একটা ঘটনা, এই বাড়ির ঘটনা এবং বাড়ির ছবিটাও আছে। আমি অবশ্যই সেই বাড়ির ছবি ইনশাল্লাহ দিয়ে দেবো। আপনারা যদি কমেন্ট করেন যে আপনারা সেই বাড়ির ছবিটা দেখতে চান, আমি ডেফিনেটলি সেই বাড়ির ছবিটা আপনাদের কাছে দিয়ে দেবো। তাহলে হয়তো আপনারা অনেকেই দেখে চিনতে পারবেন, হ্যাঁ আমি এটা সামহাও কোথাও দেখেছিলাম এই বাড়িটা। এবং এটা এখন পর্যন্ত ঠিক আগের মতো করে আছে এবং এটা বনশ্রীতে আছে। এবং সত্যি বললাম, এটা খুবই অদ্ভুত লাগলো এই ব্যাপারটা। আপনারা অবশ্যই কিন্তু জানাবেন, আমাকে কমেন্ট করে জানালে আমি অবশ্যই সেই যে বাড়িটার যে মানে বিবরণ দেওয়া আছে সেই বাড়ির অবশ্যই আই সোয়ার টু গড আমার কাছে আছে ছবি। আপনারা যদি চান আমি ডেফিনেটলি আপনাদের কাছে আমি শেয়ার করব। আমি অবশ্যই আমাদের কমিউনিটি ট্যাবে আমি শেয়ার করে দেবো। এতে করে আপনি সহ আপনারা সবাই এই বাড়ি সম্পর্কে জানতে পারবেন, এই পুরো ঘটনাটা সম্পর্কে জানতে পারবেন এবং অবস্থান সম্পর্কে হয়তো বা জানতে পারবেন। আমি চাইবো যে অবশ্যই সবাই কমেন্ট করে জানান। অবশ্যই আপনারা কমেন্ট করলে আমি মূলত বাড়িটি আমি আপনাদেরকে দেখাবো বা ছবিটি শেয়ার করবো। আশা করছি বুঝতে পেরেছেন এবং আপনারা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন এই বাড়িটির ছবি দেখতে চান কিনা, ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। চলে যাই পরবর্তী ঘটনায়। এবং চলে যাওয়ার আগে আবারও বলবো, ফিরোজ ভাই আপনি অসাধারণ এবং লেখক আলিকুজ্জামান ভাই আপনি অসাধারণ ঘটনা বা ব্যাপার স্যাপার বা এই বাড়ি সম্পর্কে অনেক কিছুই জানেন। আপনি যদি আমাকে শুনে থাকেন সামহাও সেটার মাধ্যমে ডেফিনেটলি আরও কিছু এরকম অনুসন্ধান যদি আমাকে দিতে পারেন আমি খুব খুশি হব। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। পরবর্তী ঘটনাটাও একটা সত্যি কথা বলতে রিয়েল স্টোরি এবং সত্য ঘটনা অবলম্বনে, এবং এটা অ্যাকচুয়ালি হ্যাপেন্ড এবং এই ঘটনার পুরো বাস্তবতা আছে। এবং ঘটনাটি আমার কাছে পাঠিয়েছেন শান্তা আপু। শান্তা আপু লিখেছেন, জেফরি ভাই কেমন আছেন? আমি আশা করছি আপনি অনেক ভালো আছেন, কারণ এত মানুষের ভালোবাসা পেয়ে আপনি খারাপ থাকবেন এটা আমার বিশ্বাস হয় না। এবং আমি চাই আপনি সবসময় দারুণ রকমের সুন্দর থাকেন। আমি শান্তা বলছি, আমি মিরপুরে থাকি। আমি এই প্রথমবারের মতো ঘটনা কালেক্ট করে আপনার কাছে পাঠাচ্ছি। ঘটনাটা মূলত পেয়েছি আমার এক বান্ধবীর কাছ থেকে, এবং যে বান্ধবীটা আমার কি ঘটনাটি পাঠিয়েছেন তার নাম হচ্ছে মিনা। তোমাকে অনেক ধন্যবাদ ঘটনাটি আমার কাছে পাঠানোর জন্য। আমি জেফরি ভাইয়ের কাছে ঘটনাটি পাঠিয়ে দিচ্ছি। ঘটনাটি একদম সত্যি ঘটনা। শুরু করছি জেফরি ভাই ঘটনাটি। মিনা যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবে পড়ছি। এলিসা, যে মেয়েটিকে নিয়ে কাহিনীটা তার নাম এলিসা ল্যাম। ঘটনাটি 2013 সালের ঘটনা। 19 ফেব্রুয়ারিতে এই ঘটনাটি ঘটে যখন ক্যালিফোর্নিয়ার সিসিল নামের একটি হোটেলে একজন গেস্ট অভিযোগ জানায় যে তার থাকার রুমের ওয়াশরুমে ব্যবহৃত জল অস্বাভাবিকভাবে বদলে যাচ্ছে, প্রচণ্ড রকমের দুর্গন্ধ বের হচ্ছে। এরপর হোটেলের কর্মচারীরা হোটেলের ছাদে থাকা জলের ট্যাঙ্কগুলোতে পরীক্ষা করা শুরু করেন। তখন কর্মচারীরা জলের ট্যাঙ্কগুলোর উপরে থাকা ঢাকনা খুলে দেখেন। তা দেখে হতভম্ব হয়ে যায় সবাই। তারা দেখতে পান একটা মেয়ে উলঙ্গ পচা গলা দেহ, আর সেই দেহ দেখে ওখানে থাকা সবাই হতভম্ব হয়ে যায়। কিন্তু যখন খোঁজা হয় তখন সে মৃত দেহটি কার তখন পর্যন্ত বোঝা যাচ্ছিল না। এবং হোটেলে একটি কানাডিয়ান মহিলা ছিলেন। এই মৃতদেহটি সে মহিলাটার নাম ছিল এলিসা ল্যাম।
যে ওই শহরে পড়াশোনা করার জন্য এসেছিল, যাকে 26 জানুয়ারি 2013 সালে হোটেলটি একটি রুম ভাড়া দেওয়ার জন্য দেওয়া হয় এবং সেখানে আরো দুজন ওই মহিলার সাথে রুমে ছিল। কিন্তু অ্যালিসা রুম ভাড়া নেওয়ার পর 2 দিন পর ওই দুজন হোটেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। তারা বলে এলিসার ব্যবহার স্বাভাবিক নয় এবং তারা আরো বলে যে এলিসার সাথে থাকতে পারবে না। পরে হোটেল কর্তৃপক্ষ এলিসা লেমকে অন্য একটা রুমে ব্যবস্থা করে দেয়। এলিসা লেম প্রতিদিন তার বাবা মায়ের সাথে ফোনে কথা বলতো এবং সারাদিন সে কি করেছে সেগুলো তার বাবা মাকে জানাতো। এরকম এলিসা তার বাবা মাকে ফোন করে জানায় তার পরের দিন সে সান্টা ক্লজ বেরোতে যাবে। যখন সে আবারও হোটেলে ফিরবে তখন তার মায়ের একটা সান্তা ক্লজ কি দেখলো সেই বিষয়ে বলবে। কিন্তু এর কিছু সময় পর এলিসার ফোনটা বন্ধ হয়ে যায়। সন্ধ্যার পর থেকে হোটেল কেউ যেন আর এলিসাকে দেখেনি। অন্যদিকে এলিসার ফোন বন্ধ থাকার কারণে এলিসার বাবা মা টেনশনে পড়ে যায় এবং 3রা ফেব্রুয়ারিতে পুলিশকে জানান যে তাদের মেয়ে নিখোঁজ হয়ে গেছে, তাদের ফোন কোথাও পাওয়া যাচ্ছে না। তারপর পুলিশ সিসিল গ্রামের হোটেলে চলে যান। সেখানে যাওয়ার পরও পুলিশ হোটেলের কর্মচারীদের জিজ্ঞেস করলেন এবং জানতে পারেন যে হোটেলের কর্মচারীরা এলিসাকে 31 জানুয়ারি সর্বশেষ দেখেছিল। ওনারা ভেবেছিল যে এলিসা কাউকে কিছু না বলে হোটেলে চলে গিয়েছিল, তাই তারা এই ব্যাপারটিকে গুরুত্ব দেয়নি। তাই তারা এই কারণে তারা এলিসার কোনো খোঁজ খবর নেয়নি। এরপর পুলিশ ওই হোটেলে থাকা সমস্ত সিসিটিভি ক্যামেরা দেখতে থাকে। তারপর তারা 31 জানুয়ারি একটা সিসিটিভি ফুটেজ দেখতে পায় যেখানে এলিসাকে শেষবারের মতো দেখা গিয়েছিল। এটা ছিল পৃথিবীর ভয়ঙ্কর একটা সিসিটিভি ফুটেজ। এটি দেখার পর মানুষের মনের মাঝে প্রশ্ন জাগবে, কিভাবে ঘটেছে এগুলো। এই সিসিটিভি ফুটেজ ভালো করে লক্ষ্য করলে দেখা যায় এলিসা কিছু অস্বাভাবিক আচরণ করছে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছিল এলিসা লিফটে ঢোকার সাথে সাথে যে সমস্ত সুইচ টিপে দেয় যেন এলিসা ওই হোটেলের সমস্ত ফ্লোরে যেতে চায়। এর কিছুক্ষণ পর এলিসা ওই লিফট থেকে অদ্ভুতভাবে দেখতে শুরু করে। এর কিছুক্ষণ পর এলিসা ওই লিফট থেকে বাইরে বেরিয়ে যায় এবং কাউকে হাতের ইশারায় ডাকতে শুরু করে এবং কিছু কথা বলতে থাকে, কিন্তু অদ্ভুতভাবে লোকটাকে দেখা যায় না। কিন্তু এখানে একটা ভয়ঙ্কর ঘটনা হলো, লিফটের দরজা তো বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু অনেকক্ষণ পার হয়ে যাওয়ার পরেও সেটা খোলাই ছিল। আর একটু ভয়ঙ্কর ঘটনা ঘটলো, সে বাইরে দাঁড়িয়ে কথা বলার সময় শুধু তাকে দেখা যাচ্ছিল আর লোকটাকে দেখতে পারেনি কেউ। এটা ছিল এলিসার লাস্ট সিসিটিভি ফুটেজ। এই ঘটনার পর এলিসাকে আর কোথাও দেখা যায়নি, কিন্তু পুলিশ তার অনুসন্ধান চালু রেখেছে। পুলিশ তার খোঁজ খবর নিতে সান্টা ক্লজে যায়, কিন্তু এরপরেও তার কোনো খোঁজ খবর মেলে না। এরপর 16 ফেব্রুয়ারি 2013 সালে এই সিসিল হোটেল থেকে পুলিশের কাছে ফোন যায়, যেখানে হোটেলের কর্মচারীরা জানান তারা এলিসার লাশটা যেখানে ছাদের একটা জলের ট্যাঙ্কের ভিতরে পেয়েছিল। এরপর সবাই এটা ভেবে নেয় এলিসার নেশার ঘরে ওই হোটেলে যায় এবং ছাদে গিয়ে আত্মহত্যা করেন। কিন্তু যখন এলিসার পোস্টমর্টেম রিপোর্ট সামনে আসে তখন সেই রিপোর্ট দেখে সবাই হতভম্ব হয়ে যায়। সেই রিপোর্টে বলা হয় এলিসা কোনো নেশা বা কোনো নেশা জাতীয় দ্রব্য সেবন করেনি, কিন্তু সে মানসিক রোগে খুব বেশি আক্রান্ত ছিল এবং মানসিক রোগের জন্য ওষুধ খেত। কিন্তু সেই দিন থেকে আজও হোটেলে জানা যায়নি কেন এলিসা ছাদে গিয়েছিল। ওই হোটেলের ছাদে যাবার মাত্র একটি পথ ছিল আর সে পথে অ্যালার্ম দেওয়া থাকে। যখনই কেউ ছাদে যাওয়ার চেষ্টা করে বা দরজা খোলা থাকে তখনই ওই অ্যালার্মটা বেজে ওঠে। তাহলে এত কিছুর মধ্যেও কিভাবে এলিসা ওই হোটেলের ছাদে চলে গেল? আর যদি সে চলেও যায় বা ওই হোটেলে থাকা অ্যালার্মগুলো যদি বাঁচো না কেন, তাহলে ছাদে যাবার রাস্তাতে অনেক সিসিটিভি ক্যামেরা রয়েছে, তাহলে সেই সিসিটিভি ক্যামেরাতে কেনই বা এলিসাকে দেখা যায়নি? অনেক প্রশ্ন থেকেই যায়, কিন্তু উত্তর কিন্তু মেলে না। এটা কি কোনো খুন ছিল, নাকি আত্মহত্যা ছিল, নাকি অশরীরী কোনো তাণ্ডব লীলা ছিল? তারও কোনো কুল কিনারে খুঁজে পাওয়া যায়নি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ছাদে থাকা ট্র্যাঙ্কগুলোর প্রতিটি ঢাকনার ওজন ছিল 20 কেজি করে। তাহলে এলিসা কিভাবে সেই ঢাকনাটা খুলে ট্র্যাঙ্কের ভেতরে চলে গেল? আর কেনই বা তার সমস্ত জামা কাপড় খুলে ট্র্যাঙ্কের ভেতরে লাফ দিল? এরপরে সবচেয়ে অবাক করার বিষয় হলো জলের মাঝে দেওয়ার পর সে জলের মাঝে থাকা অবস্থায় কিভাবে বা ভেতরে ট্র্যাঙ্কের ঢাকনাটা বন্ধ করলো।
রহস্যে ঘেরা এই ঘটনাটি আজও রহস্যই বা ধোঁয়াশা হয়ে রয়ে গেছে। এলিসাকে কেউ কি খুন করেছিল, নাকি এলিসা এক অতৃপ্ত অশুভ শক্তির শিকার হয়ে গিয়েছিল? এটা আজও রহস্য হয়ে থেকে গিয়েছে। এই ছিল ঘটনা। যশোর ভাই, ঘটনাটি ভালো লাগলে আপনি পড়ে শোনাতে পারেন। এটা একদম রিয়েল একটা স্টোরি। এলিসা ল্যাম দিয়ে সার্চ করলে আপনি গুগলে পেয়ে যাবেন এই ঘটনার সত্যতা। এই ঘটনা নিয়ে প্রচুর ভিডিও আপনি ইউটিউবেও পাবেন, এবং আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাকে লিঙ্ক দিয়ে দেবো। এবং ঘটনাটি মিস্টেরিয়াস সিসিটিভি কট ক্যামেরা ভেতরে সবচেয়ে আলোচিত একটা ঘটনা ছিল, এবং এই ঘটনার ছবি আমি আপনাকে দিয়ে দিলাম। যদি আপনার কাছে ভালো লাগে আপনি আপনার মতো করে অবশ্যই পড়ে শোনাতে পারেন, এবং অবশ্যই যদি ছবিটা আপনি শেয়ার করেন তাহলে অবশ্যই জানিয়ে দিবেন, এবং আপনার কমিউনিটি ট্যাবে ছবিটা থাকলে সবাই হয়তো বা এই ঘটনার সত্যতা যাচাই করতে পারবে। এই হচ্ছে ঘটনা। ভালো লাগলে শেয়ার করতে পারেন জেফরি ভাই। Oh my God, another masterpiece. Oh my God, oh my God. আজকে এমন এমন সব ঘটনা আমি শোনাতে পারছি ভাই, আমার নিজেরই মাথা নষ্ট হয়ে যাচ্ছে। Oh my goodness, that was a creepy story. Seriously, man, what a story, what a story. That is a বিউটিফুল স্টোরি। সত্যি বললাম, ভয়ঙ্কর লাগছে আজকে প্রতিটা স্টোরি, এবং সত্য ঘটনা এগুলো, প্রত্যেকটা সত্য ঘটনা। এখানে কোনো রকম ভানুমাট কিছু নেই এখানে। এবং আমি বলবো যে দিস ইজ অ্যাবসলিউটলি সুপার কুল ম্যান, ওয়াও। আমি 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 চাই যে আপনারা সবাই দারুণ রকমভাবে এই ঘটনাটা শেয়ার করেন, এবং আপনাদের শেয়ার থাকলে আসলে ঘটনাটা বোঝা যাবে। এবং আপনারা ডেফিনেটলি, আপনারা যারা যারা এই ঘটনার বাস্তবতা জানতে চান, যা অথবা ছবিটা চান, যে এলিসা ল্যামের সেই ছবি বা পুরো বিষয়টা যদি জানতে চান, তাহলে কমেন্ট করে জানাবেন আমাকে। আমি ডেফিনেটলি এলিসা ল্যাম্পের সেই ছবিটা আমি আপনাদেরকে পাঠিয়ে দিব, এবং আপনারা হয়তো বা গুগল করলে আপনি পেয়ে যেতে পারেন হয়তো বা। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি বলবো যে আপনারা ডেফিনেটলি কমেন্ট করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের জানার কিছু থাকলে, বা আপনারা যদি চান, আসলেই চান যে হ্যাঁ আপনারা ওই সিসিটিভি ফুটেজটা দেখবেন, তাহলে হয়তো বা আমি আলাদা করে ভিডিও বানিয়ে, ভৌতিক ভিডিও যে চ্যানেলটা আছে সেখানে কিন্তু আমি এলিসা ল্যাম্পের এই ভিডিওটা বা যেটাকে বলে ইটস এ রিয়েল স্টোরি, যেহেতু আমি ডেফিনেটলি হয়তো বা আপনাদের কাছে পাঠিয়ে দেব। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে স্টোরি। আপনাদের কাছে ভালো লাগলে কষ্ট সার্থক হয়ে যায়। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা দেখতে চান কিনা ছবি। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি চলে যাচ্ছি আজকের মতো, এবং ইউ নো হোয়াট, আমি এতটুকুই শুধু বিলিভ করি যে আপনাদের কাছে দারুণ রকম লেগেছে আজকের এপিসোড, এবং আপনাদের কাছে ভালো লাগলে আসলে কষ্ট সার্থক হয়ে যায়। আমি নিজে দেখেছি, খুব সুন্দর ছিল ভাই, এবং আমি সত্যি হতভম্ব যে এত সুন্দর সুন্দর সব ঘটনা আপনারা পেলেন কোথায়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ ফর ইউর বিউটিফুল স্টোরি। আশা করছি এরকম দারুণ দারুণ ঘটনা নিয়ে আবারও ফিরবো আগামীকাল, দারুণ এক ঘটনা নিয়ে। সো ততক্ষণ মতো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।